হ্যাঁ, কি হয়েছে রে? দেখো তো। আর খুশি হয় নাই সে এখন এইটা ওইটা ধরবে। আচ্ছা, ফিওক্রোমোসাইটোমা এবং প্যারাগ্যাংলিওনোমা, ঠিক আছে। অ্যাড্রেনাল মেডুলার টিউমারকে আমরা বলি, এক কথায় বলি, অ্যাড্রেনাল মেডুলার টিউমারকে আমরা বলি হলো ফিওক্রোমোসাইটোমা। আপনি আপনি বাচ্চাটা নষ্ট করবে রে। যাবে না। চিত্রাকান্ত, neuroendocrine tumor that may secrete catecholamine, adrenaline, noradrenaline. Approx 80% of the tumor occurs in adrenal medulla, and 20% arises from sympathetic ganglia. অর্থাৎ এক কথায় বলি, ক্যাটেকোলামাইন সিক্রেটিং টিউমারকে আমরা বলি থিওক্রোমোসাইটোমা এবং প্যারাগ্যাংলিওমা। তো ক্যাটেকোলামাইনের মধ্যে কারা কারা আছে? অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন, এক্সেট্রা এক্সেট্রা। অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন, এটা যদি এক্সেস রিলিজ হয় অ্যাড্রেনাল মেডুলার কোনো টিউমার থেকে, তখন আমরা সেটাকে বলি ফিওক্রোমোসাইটোমা। আর এই অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন যদি এক্সেস রিলিজ হয় সিম্প্যাথেটিক নার্ভ এন্ডিং থেকে, তখন বা সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন থেকে তখন আমরা সেটাকে বলি প্যারাগ্যাংলিওমা। এখন আপনাদের একটা জিনিস আমি বলে দিব, সেটা মনে রাখবেন। ফিওক্রোমোসাইটোমা, যেটা অ্যাড্রেনাল মেডুলার টিউমার, এটা মেইনলি দুইটা ইম্পর্টেন্ট ডিজিজের সাথে সম্পর্কিত। সেই ডিজিজ দুইটার নাম একটু মনে রাখেন আপনারা। একটা হলো ভন হুইপেল লিন্ডাউ ডিজিজ বা ভন হুইপেল লিন্ডাউ সিনড্রোম, আর একটা হলো নিউরোফাইব্রোম্যাটোসিস টাইপ 1 স্পেশালি। এছাড়া ফিওক্রোমোসাইটোমা মেইন টু, মানে মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া টাইপ 2 এর মধ্যে পড়েছে। আমরা এটা নিয়ে সামনে কথা বলবো, সমস্যা নেই। তো দ্যাটস ইট। তো এর মধ্যে 15% ফিওক্রোমোসাইটোমা ম্যালিগনেন্ট হয়। নিউরোফাইব্রোম্যাটোসিস, ভন হুইপেল লিন্ডাউ ডিজিজের সাথে এরা সম্পর্কিত। এগুলো কি আমরা হয়তো সামনে জানবো। ক্লিনিক্যাল ফিচার দেখি এখানে আছে কিনা, নাই মনে হয়। ঠিক আছে, লাগবে না। Clinical feature depends on the pattern of catecholamine secretion. Mainly some patient catecholamine যত সিক্রেশন হবে, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, যত বেশি হাইপারটেনশন হবে পেশেন্টের, ঠিক আছে, প্রেজেন্টেশন। তারপরে হাইপারটেনশন থেকে, হাইপারটেনশনের যে কমপ্লিকেশন গুলো আছে সেগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারেন, লাইক স্ট্রোক, মাইকার্ডিয়াল ইনফ্রাকশন, সাবআরকোনাল হেমোরেজ, ভেন্ট্রিকুলার ফেইলিওর, এক্সেট্রা এন্ড এক্সেট্রা। এছাড়া আর একটা কাহিনী হয়, যখন ব্লাড প্রেশার বেড়ে যায় তখন গ্লোমেরুলার আসতে, ব্লাড প্রেশার যখন বেড়ে যায় তখন গ্লোমেরুলার বেডে ক্যাপিলারি প্রেশারও বেড়ে যায় বা গ্লোমেরুলার প্রেশারও বেড়ে যায়। এতে কি হয়? বেশি বেশি পরিমাণ গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয়। এতে কি হয়? ব্লাড ভলিউম কমে যায় এবং পেশেন্ট একসময় এই যে হাইপারটেনশনের মাঝে মাঝে ইন্টারপ্রেসড অবস্থায় হাইপোটেনশনও ডেভেলপ করতে পারে। কারণ এই যে ব্লাড ভলিউম কমে যাচ্ছে এক্সেস প্রেশার ডায়ালিসিসের জন্য। সুতরাং এই ক্ষেত্রে পেশেন্ট পস্টারাল হাইপোটেনশন নিয়েও আসতে পারে আমাদের কাছে, যেটাকে আমরা বলি প্রেশার নাট্রিউরেসিস। আর এই যে ক্লিনিক্যাল ফিচার অফ ফিওক্রোমোসাইটোমা, তিনটা স্টার, ভেরি মাচ ইম্পর্টেন্ট। হাইপারটেনশন হতে পারে, আমরা জানি, ইউজুয়ালি প্যারাক্সিসমাল অফেন ড্রপ অফ ব্লাড প্রেশার, যেটা আমরা বলেছি। এর সাথে প্যারাক্সিসমাল সিম্প্যাথেটিক সিস্টেম যদি এক্সেস স্টিমুলেটেড হয়, কারণ ক্যাটেকোলামাইন কিন্তু আলটিমেটলি সিম্প্যাথেটিক সিস্টেমকে স্টিমুলেটেড করে, তাহলে কি কি হবে? প্যালোর হতে পারে, প্যালপিটেশন হতে পারে, তারপরে হেডেক হতে পারে। ব্লাড প্রেশার যত বাড়বে তত ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যাবে এবং পেশেন্ট হেডেক নিয়ে প্রেজেন্ট করবে, এবং পেশেন্টের মধ্যে যখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে তখন পেশেন্ট অ্যাংজাইটি নিয়ে প্রেজেন্ট করবে আমাদের মাঝখানে। প্যালোর, প্যালপিটেশন, হেডেক, অ্যাংজাইটি। আচ্ছা, তারপরে এছাড়া পেশেন্ট
অ্যাবডোমিনাল পেইন এবং ভমিটিং নিয়ে আসতে পারে, কনস্টিপেশন নিয়ে আসতে পারে। কেন? কারণ আমরা জানি পায়খানা, প্রস্রাব, পেরিস্টালসিস এগুলো প্যারাসিম্পেথিকের কাজ। সুতরাং প্যারাসিম্পেথিকের উল্টো কাজটা হলো সিম্পেথেটিকের। সিম্পেথিকের উল্টো কাজটা তাহলে কি হবে? পেরিস্টালসিস কমায় দেওয়া, অর্থাৎ কনস্টিপেশন। তারপরে মানুষ, আমরা জানি যে সিম্পেথেটিক সিস্টেম অ্যাক্টিভিটি হয় এক কন্ডিশন অফ ইমার্জেন্সিতে। কন্ডিশন অফ ইমার্জেন্সিতে তো পেশেন্টের মধ্যে সবসময় ইমার্জেন্সি একটা ভাব কাজ করবে, সুতরাং এখান থেকে অ্যাংজাইটি কাজ করবে। আর ক্যাটেকোলামাইন বা অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন, কর্টিসলের মতো এরা নিজেরাও একটা ক্যাটাবলিক হরমোন। সো এরা প্রোটিন ভাঙতে থাকে, সো এরা ফ্যাট ভাঙতে থাকে, সো ইট উইল আলটিমেটলি কজ ওয়েট লস। এবং এই যে ফ্যাট, প্রোটিন, গ্লাইকোজেন এগুলো ভাঙতেছে, এতে ব্লাডে গ্লাইকোজেন থেকে এক্সেস গ্লুকোজ বেড়ে যাচ্ছে। তারপর ওইদিকে ফ্যাট, সরি, প্রোটিন ভাঙার কারণে ব্লাডে ফ্রি অ্যামাইনো অ্যাসিড চলে আসতেছে, অ্যামাইনো অ্যাসিড থেকে গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে আবার গ্লুকোজ তৈরি হচ্ছে। অর্থাৎ পেশেন্ট আলটিমেটলি গ্লুকোজ ইনটলারেন্স নিয়ে প্রেজেন্ট করবে বা ডায়াবেটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। ওকে, ফাইন। ইনভেস্টিগেশন, মূল কথা হলো এক্সেসিভ ক্যাটেকোলামাইন আমরা কনফার্ম করতে পারবো মেজারিং মেটাবোলাইটস অফ প্লাজমা এন্ড ইউরিন ক্যাটেকোলামাইন, যেটাকে আমরা বলি মেটানেফ্রিন এবং নরমেটানেফ্রিন। এক কথায় বলি, কনফার্মেটরি টেস্ট হলো ইউরিনারি, ইনক্রিজ ইউরিনারি মেটানেফ্রিন এবং নন মেটানেফ্রিন, দ্যাটস ইট। লোকালাইজড করি কি দিয়ে? সিটি এমআরআই দিয়ে। লোকালাইজেশন অফ প্যারাগ্যাংলিওমা ইজ মোর ডিফিকাল্ট, স্কিনটিগ্রাফি টেস্ট দিয়ে আমরা করতে পারি। মেটা আয়োডো বেনজাইল গুয়ানিডিন টেস্ট দিয়ে বা এমআইবিজি টেস্ট দিয়ে আমরা প্যারাগ্যাংলিওমা ডায়াগনোসিস করি। এই অংশটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তারপরে এফ ডিঅক্সি পেট স্ক্যান, এটা ইউজফুল ফর ডিটেক্টিং ম্যালিগনেন্ট ডিজিজ, এটা একটু মনে রাখতে পারে। ম্যানেজমেন্ট কি? ওকে, ম্যানেজমেন্ট হলো এখানে এক্সেস ক্যাটেকোলামাইন তৈরি হচ্ছে, তার মানে এক্সেস ক্যাটেকোলামাইন রিসেপ্টর গুলো স্টিমুলেটেড হবে, লাইক আলফা রিসেপ্টর, বেটা 1, বেটা 2 রিসেপ্টর। আলফা রিসেপ্টর স্টিমুলেটেড হলে হাইপারটেনশন হবে, বিপি বেড়ে যাবে। বেটা রিসেপ্টর স্টিমুলেটেড হলে প্যালপিটেশন হবে। সুতরাং এই পেশেন্টকে আমরা যদি শুধু আলফা ব্লকার দেই তাহলে কি হবে? আলফা রিসেপ্টর গুলো ব্লক হয়ে যাবে, তাহলে ক্যাটেকোলামাইন গুলো সব বেটা ব্লকারের সাথে, বেটা রিসেপ্টরের সাথে কাজ করবে। এতে বেটা অ্যাড্রেনার্জিক ইফেক্ট অনেক বেড়ে যাবে, যেমন মার্ক ট্যাকিকার্ডিয়া নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে। এই জন্য পেশেন্টকে কখনোই একটা আলফা ব্লকার দেওয়া যাবে না, পেশেন্টকে একসাথে আলফা ব্লকার এবং বেটা ব্লকার দিতে হবে। মোস্ট ইউজফুল ড্রাগ ইন ফেস অফ ভেরি হাই সার্কুলেটিং ক্যাটেকোলামিন হলো ফেনক্সিডেনজামিন, যেটা হলো একটা আলফা ব্লকার। If alpha blocker produces marked tachycardia, then আমরা বেটা ব্লকার ইউজ করব, বিশেষ করে প্রোপানল। এখানে আরেকটা কথা বলা আছে, on no account beta blocker can be given before an alpha blocker, as this can cause paradoxical rise in BP due to unopposed alpha mediated vasoconstriction। অর্থাৎ বলছে যে আলফা ব্লকারের আগে কোনোভাবেই আপনি বেটা ব্লকার দিবেন না। কেন? আলফা ব্লকারের আগে কোনোভাবে আপনি বেটা ব্লকার দিবেন না, কারণ বেটা ব্লকার দিলে সেক্ষেত্রে সব ক্যাটেকোলামাইন গুলো আলফা ব্লকারের উপরে কাজ করবে, আলফা রিসেপ্টরের উপরে কাজ করবে, এবং এতে ম্যালিগনেন্ট হাইপারটেনশন হওয়ার একটা সুযোগ আছে। সার্জারি হলো আমাদের ট্রিটমেন্ট অপশন। ম্যানেজমেন্ট অপশন হলো ডিবাল্কিং সার্জারি এবং রেডিও নিউক্লিওটাইড থেরাপি। যেমন এমআইবিজি কে যদি আমি রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিয়ে মার্ক করে দেই, তাহলে এমআইবিজি সবচেয়ে বেশি ঢুকতে পছন্দ করে হলো অ্যাড্রেনাল মেডুলার ভেতরে। তো অ্যাড্রেনাল মেডুলার ভেতরে যখন এটা ঢোকে, এর সাথে তো রেডিও অ্যাক্টিভ আয়োডিন আছে, রেডিও অ্যাক্টিভ আয়োডিন গুলো গিয়ে আপনার এমআইবিজি কে রেডিও অ্যাক্টিভ আয়োডিন গুলো এমআইবিজির সাথে ঢুকে
অ্যাড্রেনাল মেডুলাকে ক্ষতিগ্রস্ত করে। কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া 3টা স্টার, এটা নিয়ে ডিটেলস কথা বলা হয়েছে, নিজ দায়িত্বে পড়ে ফেলবেন। মোস্টলি ডিউ টু 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি, এক্ষেত্রে 17 হাইড্রোক্সিপ্রোজেস্টেরনের লেভেল বেড়ে যাবে। Severe in about 1/3 case, detect is severe and present in infancy because glucocorticoid and mineralocorticoid deficiency নিয়ে প্রেজেন্ট করবে, অ্যান্ড্রোজেন এক্সেস নিয়ে প্রেজেন্ট করবে, সেখান থেকে অ্যাম্বিগিয়াস জেনিটালিয়া ডেভেলপ করবে গার্লদের ক্ষেত্রে। প্রিকসাস পিউবার্টি ডেভেলপ করবে মেল বাচ্চাদের ক্ষেত্রে। 11 beta hydroxylase deficiency may produce hypertension due to excess production of 11 deoxycorticosterone. এটা একটা রেয়ার কন্ডিশন। কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়াতে হাইপোটেনশন থাকলেও এই ক্ষেত্রে 11 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সির ক্ষেত্রে হাইপারটেনশন পেতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। ইনভেস্টিগেশন এক্ষেত্রে 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন লেভেল বেড়ে যাবে এবং 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি থাকবে। সুতরাং আমরা এটা কিভাবে মনিটর করব? মনিটর করব 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন লেভেল দেখে, এবং শিবলিং যারা থাকবে এবং পরবর্তীতে বাচ্চা হবে তাদের অবশ্যই কোরিওনিক ভিলাস স্যাম্পলিং করতে হবে আমাদের। এই হলো রিপ্লেস কর্টিকোস্টেরয়েড। এই তো বলো তোমাকে মন্দ করেছে আমাকে চোখে। Continuous hypoglycemia, 2টা স্টার। Hypoglycemia is commonly occurs as a side effect of treatment of insulin and sulfonylurea. Okay. চ্যাট খুলে দিচ্ছি, সমস্যা নাই। Hypoglycemia may most commonly occurs as a side effect of treatment of insulin sulfonylurea in treatment with diabetes mellitus. Classification of endocrine disease of pancreas and gastrointestinal tract করে ফেলবেন। হাইপোগ্লাইসেমিক ডিসঅর্ডার আমরা হুটেল স্ট্র্যাট দিয়ে ডায়াগনোসিস করে থাকি। ট্রু হাইপোগ্লাইসেমিয়ার ক্ষেত্রে ব্লাড গ্লুকোজ লেভেল 2.2 এর নিচে চলে আসতে পারে ইভেন। হুটেল স্ট্র্যাটটা আমরা একটু আলোচনা করি। হাইপোগ্লাইসেমিয়া কি কারণে হয়েছে এটা জানার জন্য আমরা একটা হুইপেল স্ট্র্যাট ফলো করে থাকি। প্রথমত পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া থাকবে সিমটমেটিক, তারপর পেশেন্টের সিমটমস অফ হাইপোগ্লাইসেমিয়া থাকবে, তারপরে ওই সময় ব্লাড গ্লুকোজ মেজার করলে লো ব্লাড গ্লুকোজ পাবো, এর সাথে নিচের 3টা জিনিসের মধ্যে একটা জিনিস পাবো। যেমন এখন আমি এখানে একটু কথা বলি, আমাদের ইনসুলিন এন্ডোজেনাস যে ইনসুলিন আছে এটা রিলিজ হয় প্রো ইনসুলিন হিসেবে। এরকম একটা সি পেপটাইড থাকে, এর সাথে ইনসুলিন এইভাবে লাগানো থাকে, প্রো ইনসুলিন হিসেবে এটা রিলিজ হয়, এবং রিলিজ হয়ে সেই ইনসুলিন সি পেপটাইড এবং ইনসুলিনে
বিভক্ত হয়। তার মানে যতগুলো ইনসুলিন তৈরি হয় ততগুলো সি পেপটাইড তৈরি হয়, তাই না? যদি এন্ডোজেনাস ইনসুলিনের কথা বলতেছি, তো এন্ডোজেনাস ইনসুলিন প্রো ইনসুলিন হিসেবে রিলিজ হয় আমরা জানলাম। তো এখন যদি আমরা দেখি হাইপোগ্লাইসেমিয়া আছে, সাথে ইনসুলিন বেশি, সি পেপটাইড বেশি, তার মানে বুঝবো যে এখানে এন্ডোজেনাস ইনসুলিন এক্সেস রিলিজ হয়েছে। তো এন্ডোজেনাস ইনসুলিন এক্সেস কি কারণে রিলিজ হতে পারে? এক নম্বর কজ হলো ইনসুলিনোমা, অর্থাৎ ইনসুলিন সিক্রেটিং কোনো টিউমার। দ্বিতীয়ত সালফোনাইল ইউরিয়া। সালফোনাইল ইউরিয়া একটা অ্যান্টিডায়াবেটিক ড্রাগস, আমরা যখন ডায়াবেটিস সম্পর্কে বলবো তখন এটা সম্পর্কে জানতে পারবো। সালফোনাইল ইউরিয়া মেইনলি কি কাজ করে? সে এক্সেস ইনসুলিন রিলিজ করে, বেটা সেল থেকে এন্ডোজেনাস ইনসুলিন রিলিজ করে। ইনক্রিজ এন্ডোজেনাস ইনসুলিন সিক্রেশন। ওকে, তার মানে এটাও আলটিমেটলি ইনসুলিন এবং সি পেপটাইড লেভেল বেড়ে যাবে। তার মানে হাইপোগ্লাইসেমিয়া পেলাম, সাথে ইনসুলিন বেশি পাইছে, সি পেপটাইড বেশি পাইছে। তখন মেইনলি আমরা দুইটা জিনিস চিন্তা করবো, একটা ইনসুলিনোমা আর হয় সালফোনাইল ইউরিয়া কারণে হাইপোগ্লাইসেমিয়াটা হয়েছে, যাই হোক। তারপরে যদি এরকম দেখি যে হাইপোগ্লাইসেমিয়া কিন্তু ইনসুলিন বেশি, সি পেপটাইড কম, তার মানে বুঝবে এটা এন্ডোজেনাস ইনসুলিন। কারণ এন্ডোজেনাস ইনসুলিন প্রো ইনসুলিন হিসেবে রিলিজ হয়, তার সাথে সি পেপটাইড বাইন্ডেড থাকে। সুতরাং এটা হলো অ্যাক্টিভ ইনসুলিনের কারণে হচ্ছে। অ্যাক্টিভ ইনসুলিন কি? বাইরের থেকে আমরা যে এক্সোজেনাস ইনসুলিন পেশেন্টকে ট্রিটমেন্টের জন্য দেই সেই ইনসুলিন। তো আমরা ইনসুলিন বেশি, সি পেপটাইড কম, মানে এক্সোজেনাস ইনসুলিন। আর ইনসুলিন কম একটু ওয়েট। ওকে, সরি। ক্লিয়ার আসবে না কেন? ক্লিয়ার অবশ্যই আসবে। আপনার ক্লিয়ার যদি না আসে তখন মনে করবেন যে আপনার কানেকশনে কোনো দুর্বলতা আছে কিনা। কারণ আমি এখন বর্তমানে খুবই হাই স্পিড নেট ইউজ করি, ঠিক আছে? এবং আমি রেফারেন্স সবসময় একটা ইউজ করি সবসময়, এটা দেখার জন্য যে ক্লিয়ার আসতেছে নাকি আসতেছে, সবসময় এটা ইউজ করি। এখন যদি এমন হয় যে হাইপোগ্লাইসেমিয়ার সাথে ইনসুলিন কম, সি পেপটাইড কম, তার মানে মনে করতে হবে যে এই হাইপোগ্লাইসেমিয়াটা ইনসুলিনের কারণে হয়নি, এটা অন্য কোনো কারণে হয়েছে। লাইক অ্যালকোহল। অ্যালকোহল খুবই ইম্পর্টেন্ট। একটা কজ যদি মনে রাখতে বলে তাহলে অ্যালকোহলের কথা মনে রাখতে হবে। অ্যালকোহল কিভাবে করে? অ্যালকোহল খেলে মানুষ অনেকক্ষণ না খেয়ে থাকে, কারণ অ্যালকোহল খেয়ে ব্ল্যাক আউট হয়ে গেছে। মদ খাইছে ওই যে আগে নায়করা যেটা করতে হয় কি, স্যুটটাই পরে আসতো, স্যুটটাই পরেই ঘুমায় যেত। এটা একটা আভিজাত্যের প্রতীক ছিল বাংলা সিনেমা। তো অ্যালকোহল খেলে এক হয় হলো প্রচুর বমি হয়, দ্বিতীয়ত 16-17 ঘন্টা পর্যন্ত ব্ল্যাক আউট থাকে।
ওই সময় তো সে কোনো ফুড নিচ্ছে না, সুতরাং হাইপোগ্লাইসেমিয়া হবে। আর ব্লাডে গ্লুকোজ যদি না আসে তখন তো ইনসুলিন আসতে পারবে না। সো সেক্ষেত্রে ইনসুলিন রিলিজও কম হবে, আবার হাইপোগ্লাইসেমিয়াও থাকবে। এর সাথে হাইপোপিটিউটারিজম, যেটা খুবই রেয়ার। হাইপোপিটিউটারিজম মানে এসিটিএস কম। এসিটিএস কম মানে কর্টিসল কম। কর্টিসল কম মানে হলো হাইপোগ্লাইসেমিয়া। আর হাইপোগ্লাইসেমিয়া মানে হলো ইনসুলিন কম রিলিজ হবে। প্রাইমারি অ্যাড্রেনোকর্টিক্যাল ফেইলিওর, অর্থাৎ কর্টিসল কম, এই তো গ্লুকোজ কম। আর আরেকটা ডিজিজে হয়, মেকানিজম নট নোন, সার্কোমার ক্ষেত্রে হতে পারে, মনে রাখবেন। এটা থেকে কিন্তু প্রায়শই কোশ্চেন আসে। লাস্ট কোশ্চেন আসছে 2021। चले जैसी हवाएं, सनम सनम, उड़ जैसी परिंदे, गगन गगन, चितना। ক্লিনিক্যাল ফিচার অ্যাসেসমেন্ট একবার রিডিং করে নেবেন। তারপরে হোয়াট ইজ দ্য কজ অফ হাইপোগ্লাইসেমিয়া, এটা তো পড়ালামই। এখান থেকে পড়বেন hypoglycemia in absence of insulin or any insulin-like factor in the blood indicates impaired gluconeogenesis or availability of the glucose or glycogen in the liver. Obviously, এগুলো সব বলা হয়েছে, সুতরাং এটা আলাদা করে আমি আর পড়াচ্ছি না। এটা দেখেন, suppressed plasma beta hydroxybutyrate helps confirm inappropriate insulin secretion during fasting. Usually insulinoma in pancreas are small but can be identified এত আচ্ছা যাই হোক। সাপ্রেসড তার মানে এটা মুখস্থ করতে হবে, একটু মনে রাখেন। সাপ্রেসড প্লাজমা হাইড্রোক্সি বিউটারেট হেল্প টু কনফার্ম ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইনসুলিন সিক্রেশন ডিউরিং ফাস্টিং। অর্থাৎ ইনসুলিনোমা আমরা কিভাবে ডায়াগনোসিস করি? উই ইউজ টু ডায়াগনোস ইট বাই সাপ্রেসড প্লাজমা বেটা হাইড্রোক্সি বিউটারেট টেস্ট। এটা একটা কিটোন বডি। নর্মালি আমি একটু বলে দিচ্ছি, শোনেন। ইনসুলিনের কাজ হলো একটা অ্যানাবলিক হরমোন। সে ফ্যাট সিনথেসিস করে, প্রোটিন সিনথেসিস করে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সিনথেসিস করে। তো ইনসুলিন যত বেশি থাকবে তত ফ্যাট সিনথেসিস হবে এবং তত ফ্যাট লাইসিস কম হবে, অর্থাৎ লাইপোলাইসিস তত কম হবে। লাইপোলাইসিস হলে কি হয়? ফ্যাট ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, এবং ফ্রি ফ্যাটি অ্যাসিড থেকে পরবর্তীতে কিন্তু এক্সেস ফ্রি ফ্যাটি অ্যাসিড থেকে পরবর্তীতে কিন্তু কিটোন বডি তৈরি হয়। কিটোন বডির মধ্যে আছে বেটা হাইড্রোক্সি বিউটারেট। তার মানে যত ইনসুলিন বেশি হবে তত ফ্যাট ব্যাকগ্রাউন্ড কম হবে, তত বেটা অক্সি বিউটারেট কম তৈরি হবে। এই জন্য সাপ্রেসড বেটা হাইড্রোক্সি বিউটারেট যখনই দেখবো মনে করবো যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইনসুলিন রিলিজ হচ্ছে। এটার মাধ্যমে আমরা কনফার্ম করতে পারি ইনসুলিনোমা। হাইপোগ্লাইসেমিয়া কারেক্ট করতে পারি 5%, 10% গ্লুকোজ দিয়ে। সালফোনাইল ইউরিয়া পয়জনিং এ আমাদের কি করতে হবে? কন্টিনিউস ডেক্সট্রোজ ইনফিউশন। ইনসুলিন সিক্রেটিং টিউমার বা ইনসুলিনোমার ক্ষেত্রে আমাদের
Regular oral carboxybutyrate combined with agent that inhibit insulin diazoxide বা somatostatin analog আমরা ইউজ করতে পারি। এটা মনে রাখবেন যে রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া সেকেন্ডারি টু ইনসুলিন সিক্রেটিং টিউমারের ক্ষেত্রে আমরা ওরাল কার্বোহাইড্রেট combined with insulin inhibiting drug like diazoxide ইউজ করতে পারি, somatostatin analog ইউজ করতে পারি। ডায়াজক্সাইডের কথা মনে রাখবেন, ইনসুলিনোমা ট্রিটমেন্ট। ডায়াজোক্সাইড গ্যাস্ট্রো enteropancreatic neuroendocrine tumor. Neuroendocrine tumor are heterogeneous group derived from neuroendocrine cell in many organs. What do you mean by neuroendocrine cell? যে সেলগুলো নিউরো এবং এন্ডোক্রাইন সেল থেকে তৈরি হচ্ছে। এর মধ্যে আছে হলো ফিওক্রোমোসাইটোমা, মেডুলারি কার্সিনোমা, mainly gastropancreatic neuroendocrine tumor arises in organ that derived embryologically from GIT tract. Most commonly occurs in small bowel, often arises from bowel, pancreas, thymus, and bronchi. লাগবে না। প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার তিনটা স্টেপ। গ্যাস্ট্রিনোমা অলরেডি বলা হয়েছে, গ্যাস্ট্রিন সিক্রেটিং টিউমার, এটার কারণে পেপটিক আলসার, স্টেটোরিয়া বা জোলেঞ্জার রিলিসন সিনড্রোম তৈরি হবে। ইলসিনোমা রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া হবে। ভাইকোমা থেকে এক্সেস ভিআইপি রিলিজ হবে এবং তার কারণে ওয়াটারি ডায়রিয়া এবং হাইপোক্যালেমিয়া হবে। কারণ ভিআইপি বা ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড ইনক্রিজ ওয়াটারি এবং মানে জিআইটি থেকে সিক্রেশন ইনক্রিজ করে, সুতরাং ওয়াটার এবং পটাশিয়াম সিক্রেশন বেশি হয়। গ্লুকাগোনোমা এখান থেকে ডায়াবেটিস মেলাইটাস হয় এবং নেক্রোলাইটিক মাইগ্রেটরি ইরাইথোমা হয়। নামটা মনে রাখতে হবে। সোমাটোস্ট্যাটিনোমা এক্ষেত্রে ইনসুলিন কমে যায় এবং ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করে। আর সোমাটোস্ট্যাটিনোমা সব কিছু সিক্রেশন কমায় দেয়, কোলেসিস্টোকাইনিন থেকে শুরু করে সব। এতে বাইল সিক্রেশন কমে যায় এবং স্টেটোরিয়া হতে পারে। এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল ফিচার অফ কার্সিনয়েড সিনড্রোম। কার্সিনয়েড সিনড্রোমের এখানে লিখে রাখেন মেইনলি সেরোটোনিন বা 5-হাইড্রক্সি ট্রিপ্টোফ্যান। তো ক্লাসিক্যাল কার্সিনয়েড সিনড্রোমের ক্ষেত্রে when vasoactive hormone reaches the systemic circulation. In the case of GIT carcinoid, the invariably means আমি বুঝাই দেব আগে পড়েন। Tumor has metastasized to liver, which allows secreted hormone to gain access to the systemic circulation. Hormone secreted by primary tumor into the portal vein are metabolized into inactivated in liver. সেরোটোনিন কি কি করে আগে এটা বলি। সেরোটোনিন
হলো কিছুটা হিস্টামিনের মতো কাজ করে। হিস্টামিন হিস্টামিন কি করে? অ্যালার্জিক রিয়াকশন করে, ভ্যাসোডাইলেটেশন, ফ্লাশিং, ইডেমা, ব্রঙ্কোকনস্ট্রিকশন এক্সেট্রা। এর সাথে সেরোটোনিন আরেকটা ইম্পর্টেন্ট কাজ করে, সে ইন্টেস্টিনাল সিক্রেশন বাড়ায় দেয়, অর্থাৎ সে ডায়রিয়া করে। এছাড়া সেরোটোনিন নিজে খুব ফাইব্রোজেনিক একটা এজেন্ট। সো এটা ধরেন জিআইটি তে কোনো নিউরোএন্ডোক্রাইন টিউমার যদি তৈরি হয়, যেটা এক্সেস সেরোটোনিন রিলিজ করতেছে, সে সেরোটোনিনটা বা ওই টিউমারটা মেটাস্টাসিস হয়ে লিভারে যায় এবং লিভার থেকে এক্সেস সেরোটোনিন রিলিজ করতে পারে। এই সেরোটোনিন সিস্টেমিক সার্কুলেশনে এসে ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে আলটিমেটলি রাইট হার্টে আসে, রাইট অ্যাট্রিয়াম, সেখান থেকে রাইট ভেন্ট্রিকেলে যাওয়ার পথে সে ট্রাইকাসপিড ভালভকে ইনফ্লামেশন করে এবং ফাইব্রোসিস করে। ঠিক একইভাবে পালমোনারি ভালভকে সে অ্যাফেক্ট করে। এই জন্য মেইনলি পেশেন্ট ট্রাইকাসপিড, রিগার্জিটেশন, পালমোনারি স্টেনোসিস এগুলো নিয়ে আসতে পারে। রাইট হার্টের ভালভগুলোর সিমটম নিয়ে আসে, ট্রাইকাসপিড, রিগার্জিটেশন, পালমোনারি স্টেনোসিস, রাইট ভেন্ট্রিকুলার এন্ডোকার্ডিয়াল ফ্ল্যাপ। কার্সিনয়েড সিমটমটা খুব সুন্দর করে পড়বেন, ফ্ল্যাশিং, হুইজিং, ডায়রিয়া, ফেসিয়াল ট্যালাঞ্জেকটেশিয়া অর্থাৎ ভাসোডাইলেটেশন অফ দ্য ক্যাপিলারি অফ দ্য ফেস, আর কার্ডিয়াক ইনভলভমেন্টের মধ্যে ট্রাইকাসপিড, রিগার্জিটেশন, পালমোনারি স্টেনোসিস। এটা কিন্তু আসবে। Carcinoid syndrome is confirmed by measuring elevated concentration of high hydroxyindolic acid, a metabolite of serotonin, in urine. অর্থাৎ আমাদের যে সেরোটোনিন আছে 5 হাইড্রক্সি ট্রিপটোফ্যান, এটা লিভারে মেটাবলাইজ হওয়ার পরে তৈরি করে হলো 5 হাইড্রক্সি ইন্ডোলো অ্যাসিটিক অ্যাসিড, 5 হাইড্রক্সি ইন্ডোলো অ্যাসিটিক অ্যাসিড বা 5 হায়া। এটা একটু খুব ইম্পর্টেন্ট, বলবো যে কিভাবে আমরা কার্সিনয়েড সিনড্রোম কনফার্ম করব। ইউরিনারি 5 হাইড্রক্সি ইন্ডোলো অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? ইটস সো মাচ ইম্পর্টেন্ট। মেইনলি আমরা ডিবাল্কিং সার্জারি করি, ডায়াজক্সাইড দিয়ে আমরা ইনসুলিনোমা ট্রিট করি। আর সাধারণত অন্য যে নিউরোএন্ডোক্রাইন টিউমার গুলো আছে সেগুলোকে সোমাটোস্ট্যাটিন অ্যানালগ দিয়ে আমরা চিকিৎসা করে থাকি। হাইপোথ্যালামাস এন্ড পিটুইটারি ডিজিজ, একটু আপনাদের পরিচয় করে দিই। এটা একটা এমআরআই, এই যে দেখতেছেন এটা হলো কর্পাস ক্যালোসাম, এটা হলো হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস থেকে নিচে অ্যান্টেরো পিটুইটারি ঝুলতেছে, পেছনে পোস্টেরিয়র পিটুইটারি ঝুলতেছে, অ্যান্টেরো পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি। আর এই যে পিটুইটারির সামনে যে জিনিসটা থাকে সেটা হলো অপটিক কায়াজম, ওকে? আর এটা হলো স্ফেনয়েড সাইনাস, স্ফেনয়েড সাইনাস। তো পিটুইটারি কোনো প্রবলেম হলে মেইনলি আপনার নাকের ভেতর দিয়ে এইভাবে স্ফেনয়েড বোন ক্রস করে এই পিটুইটারিতে অ্যাপ্রোচ করা হয়, এটাকে বলে ট্রান্সফেনয়েডাল অপারেশন বা সার্জারি।
Twinkle, twinkle, little star, how I wonder what you were. Up above the world so high, like a diamond in the sky. Functional anatomy and physiology and investigation of pituitary hypothalamus. The pituitary gland is enclosed in sella turcica and bridged over by fold of dura mater called diaphragma sellae, with sphenoid air sinus below and optic chiasma above. এই যে সামনে হলো অপটিক chiasma above, বিলোতে হলো sphenoid sinus, আর এর উপর দিয়ে একটা ডুরামেটারের ফোল্ড যায়, যেটাকে আমরা বলি হলো, আপনারা সার্চ দিয়ে নিবেন নিজের দায়িত্বে, ডায়াফ্রাগমা সেলি। আর এদের দুইজনের পাশে থাকে হলো ক্যাভার্নাস সাইনাস। আচ্ছা, এটা একটু আপনাদের দেখাই। খেয়াল করেন, এটা হলো অপটিক chiasma, সরি, এটা হলো একটা পিটিউটারি। ওকে, এর সামনে হলো অপটিক chiasma, আপনারা দেখতে পারতেছেন। এর পেছনে হলো স্পেনয়েড বোন, এবং পেছনে এবং নিচে, এবং এর দুই পাশে থাকে হলো ক্যাভার্নাস সাইনাস। এর দুই পাশে প্রজাপতির মতো থাকে হলো ক্যাভার্নাস সাইনাস। এখন এই ক্যাভার্নাস সাইনাসের ভেতর দিয়ে কি কি বের হয়, এক কথা মনে রাখবেন, ক্যাভার্নাস সাইনাসের ভেতর দিয়ে থাকে হলো 3, 4, 5, 6 এই ক্রেনিয়াল নার্ভ, 3, 4, 5, 6। এর মধ্যে দেখেন 3, 4, 6, তিনটাই হলো আমাদের এক্সট্রা অকুলার মাসেলের নার্ভ, অকুলোমোটর প্রক্লিয়ার এবং অ্যাপোসাস। আর 5 নম্বর হলো ট্রাইজেমিনাল নার্ভস। এর সাথে আর থাকে হলো পায়ার্স করে এর সাথে ক্যারোটিড আর্টারি। এই যে ক্যারোটিড আর্টারি, তার মানে যদি পিটুইটারি কখনো বড় হয়, পিটুইটারি বড় হলে এই ক্যাভার্নাস সাইনাস কম্প্রেসড হতে পারে, এবং এতে 3, 6, 3, 5, 3, 4, 5, 6 এই ক্রেনিয়াল নার্ভ গুলো অবস্ট্রাক্টেড হতে পারে। ওকে, আবার আরেকটা জিনিস এখানে বলে দেয়, ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস হলে কিন্তু আমরা যে ফিচার পাই সেটা কিন্তু 3, 4, 5, 6 এইটার এই কয়েকটা ক্রেনিয়াল নার্ভ ড্যামেজের ফিচারটাই কিন্তু আমরা পেয়ে থাকি। A, B, C, D, E, F, G. The cavernous sinus lateral to the pituitary fossa contain 3, 4, 6 এবং 5 an internal carotid artery. The gland is composed in two lobes, anterior and posterior, connected by hypothalamus by infundibular stalk, যার মাধ্যমে পোর্টাল ভেসেল মিডিয়ান এমিনেন্স এর মাধ্যমে হাইপোথ্যালামাসের সাথে অ্যান্টেরিয়র লোবের সাথে কানেক্টেড, এবং নার্ভের মাধ্যমে হাইপোথ্যালামাস পোস্টেরিয়র লোবের সাথে কানেক্টেড। এগুলো নিয়ে আমাদের কথা বলা হয়ে গেছে অলরেডি। ক্লাসিফিকেশন অফ ডিজিজ অফ পিটুইটারি এবং হাইপোথ্যালামাস, এটাও একই কথা, পুরো ডিজিজটা করার পরে তখন আমরা এটা খেয়াল করবো।
assume that the patient is not distressed. Now, for example, এটার থেকে দেখেন, prolactin is not secreted in pulsatile fashion, although it is rises in significant psychological stress. Prolactin psychological stress এর কারণে বাড়তে পারে। Assuming that the patient has not distress by venipuncture, a random sample of the prolactin is sufficient for diagnosis of hyperprolactinemia. In contrast, growth hormone secreted in pulsatile fashion. Growth hormone সবসময় pulsatile fashion এ secreted হয়। So, a high growth hormone level, random level, does not confirm acromegaly, কারণ হইতেই পারে ওই সময় pulsatile ভাবে সিক্রেশনটা হয়েছে। সো আমরা এটা কিভাবে ডায়াগনোসিস করি? গ্রোথ হরমোন সাপ্রেসড করার চেষ্টা করি আমরা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট দিয়ে। কিরকম আমি একটু এটা বলি, শোনেন, গ্রোথ হরমোন একটা ডায়াবেটোজেনিক হরমোন। গ্রোথ হরমোন নিজেও ব্লাডে গ্লুকোজ বাড়ায়। সুতরাং যে গ্রোথ হরমোন ব্লাডে গ্লুকোজ বাড়ালে, তার মানে গ্লুকোজের সাথে গ্রোথ হরমোনের একটা নেগেটিভ ফিডব্যাক সম্পর্ক আছে। অর্থাৎ ব্লাড গ্লুকোজ লেভেল যত বাড়বে, নর্মালি গ্রোথ হরমোন তত কম হওয়ার কথা ছিল। যদি সে পেশেন্টের নর্মাল কন্ডিশন থাকে, নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন থাকে, কিন্তু যে লোকটার গ্রোথ হরমোন সিক্রেটিং কোনো টিউমার থাকে, টিউমার তো আর নর্মাল ফিজিওলজিক্যাল কোনো কমান্ড বা এভিডেন্সের দিকে মনোযোগ দিবে না। সো ওকে গ্লুকোজ লোড দেওয়া হলেও তার ক্ষেত্রে গ্রোথ হরমোন সাপ্রেশন হবে। এটা দেখে আমরা বুঝতে পারবো তার গ্রোথ হরমোন সিক্রেটিং কোনো টিউমার আছে। কিংবা গ্রোথ হরমোন আমরা জানি লিভারে গিয়ে সোমাটোমেটিন বা ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে, ওইটার পরিমাণ দেখেও আমরা চিন্তা করতে পারি। The most common local complication of large pituitary tumor হলো compression of optic pathway, অর্থাৎ ভিজুয়াল ফিল্ডের সমস্যা হতে পারে। বিশেষ করে পিটুইটারি টিউমারের কারণে অপটিক পাথওয়ে ঝামেলা হয়ে সাধারণত বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া ডেভেলপ করে। পিটুইটারি টিউমার দুই রকম হতে পারে, মাইক্রোঅ্যাডিনোমা এন্ড ম্যাক্রোঅ্যাডিনোমা। Identification of pituitary hormone deficiency, ACTH deficiency আমরা শর্ট ACTH স্টিমুলেশন টেস্ট দিয়ে করতে পারি। TSH deficiency আমরা র্যান্ডম T4 দেখে করতে পারি। এখান থেকে আর কিছু করার নাই। এই চিত্রটা খুবই ইম্পর্টেন্ট, আমার সাথে দেখেন। তো পিটুইটারি টিউমার দুই রকমের হতে পারে, আগে বলা হয়েছে। একটা হলো মাইক্রোঅ্যাডিনোমা, যার ডায়ামিটার 10 মিলিমিটারের চেয়ে কম। এই যে এটার ডায়ামিটার ধরেন 10 মিলিমিটারের চেয়ে কম, এটা হলো মাইক্রোঅ্যাডিনোমা। আর আরেকটা হতে পারে ম্যাক্রোঅ্যাডিনোমা, যার ডায়ামিটার 10 মিলিমিটারের চেয়ে বেশি। তো যেসব পেশেন্টরা মাইক্রোঅ্যাডিনোমা নিয়ে আসে, তারা মেইনলি হরমোন এক্সেসের প্রপার্টি নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। মানে ওই যে ছোট্ট একটা মাইক্রোঅ্যাডিনোমা হয়েছে, ওই হরমোনটা জাস্ট এক্সেস, মানে ওই টিউমারটা জাস্ট এক্সেস কোনো একটা হরমোন রিলিজ করে, আর কোনো সাইড ইফেক্ট থাকে না। তো মাইক্রোঅ্যাডিনোমার শুধু কি প্রপার্টি আমরা পাই? এক্সেস হরমোনের প্রপার্টি। যেমন হতে পারে হাইপারপ্রোল্যাকটিনোমা। হাইপারপ্রোল্যাকটিনেমিয়াতে কি হবে?
এক্সেস মিল্ক তৈরি হবে অর্থাৎ গ্যালাক্টোরিয়া। তারপরে আমরা জানি প্রোল্যাকটিন ইনহিবিট গোনাডোট্রোপিন। সো গোনাডোট্রোপিন মানে তো এফএসএইচ এলএসএইচ। সো গোনাডোট্রোপিন যদি ইনহিবিটেড হয় ফলিকেল তো স্টিমুলেটই হবে না, সুতরাং সেক্ষেত্রে অ্যামেনোরিয়া বা ইনফার্টিলিটি ডেভেলপ করবে। তার সাথে গোনাডোট্রোপিন ডেফিসিয়েন্সির জন্য টেস্টোস্টেরনও কম রিলিজ হবে, অর্থাৎ হাইপোগোনাডিজম ডেভেলপ করবে। ওকে, তার মানে হাইপারপ্রোলাকটিনেমার ফিচার কিন্তু বলে দিলাম। তারপরে অ্যাক্রোমেগালি হতে পারে স্মল টিউমার যেটা লেস দেন 10 মিলিমিটার, সে এক্সেস গ্রোথ হরমোন রিলিজ করতেছে। এক্সেস গ্রোথ হরমোনের জন্য কি হবে? পুরো বডি প্রপোর্শনালি বড় হতে থাকে। সো স্কাল বোন থিকনেস বাড়তে থাকবে। স্কাল বোন যত থিকনেসে বাড়বে তত ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়বে এবং হেডেক তৈরি হবে। ঠিক একইভাবে সোয়েট গ্ল্যান্ড গুলো হাইপারট্রফি হবে, সোয়েটিং বেশি হবে, পা বড় হবে, হাত বড় হবে, সুতরাং রিং সাইজ এবং শু সাইজ এগুলো বড় হতে থাকবে। তারপরে সে যদি এক্সেস এসিটিএস রিলিজ করে তাহলে কুশিং এর ফিচার পাওয়া যাবে। ওকে, আর যদি এমন হয় ম্যাক্রো এডেনোমা অর্থাৎ পিটুইটারি টিউমার মোর দেন 10 মিলিমিটার, সেক্ষেত্রে সেই তিনটা ফিচার আমরা পাবো। এক হলো সেই টিউমারটা কোনো একটা হরমোন এক্সেস রিলিজ করতেছে। 2 নম্বর, সেই টিউমারটার কম্প্রেশনে আশেপাশের প্রোডাক্টিভ সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সুতরাং সে নিজে যে কোনো একটা হরমোন এক্সেস রিলিজ করতেছে নো ডাউট, কিন্তু সেই টিউমারের কম্প্রেশনের আশেপাশে যে নর্মাল হরমোনগুলো সিক্রেটিং সেল ছিল, যেমন একটা গ্রোথ হরমোন সিক্রেটেড টিউমার এত বড় হয়ে, তো সে কি করবে? এক্সেস গ্রোথ হরমোন সিক্রেট করবে, কিন্তু আশেপাশের থেকে যে এসিটিএস সিক্রেট হতো, থাইরয়েড টিএসএস সিক্রেট হতো, ওই জায়গাগুলোকে কিন্তু সে নষ্ট করে ফেলবে। সো সেখানে হাইপোপিটুইটারিজমের ফিচারও আমরা পাবো। লাইক গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি হলে লিথার্জি, গোনাডোট্রোপিন ডেফিসিয়েন্সি হলে লিথার্জি, হেয়ার লস, অ্যামেনোরিয়া, এসিটিএস যদি ডেফিসিয়েন্সি হয়, লিথার্জি, পশ্চারাল হাইপোটেনশন, প্যালোড, টিএসএস ডেফিসিয়েন্সি হলে লিথার্জি, অ্যান্ড ভ্যাসোপ্রেসিন ডেফিসিয়েন্সি হলে ফ্রাস্ট অ্যান্ড পলিউরিয়া। আর আরেকটা ফিচার থাকবে এক্ষেত্রে, সেটা হলো লোকাল কমপ্লিকেশন। হরমোন এক্সেস, হাইপোপিটুইটারিজম, লোকাল কম্প্রেশন, টিউমারটা আশেপাশের জায়গাকে কম্প্রেস করবে। সেখান থেকে কি কি হবে? যেমন কম্প্রেশনের কারণে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যাওয়া, হেডেক হতে পারে, ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট হতে পারে, সামনে থাকে অপটিক প্লাজমা, সো বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া হবে। তারপরে আরেকটা হতে পারে ডিসকানেকশন হাইপারপ্রোল্যাকটিনেমিয়া।
ডিসকানেকশন হাইপারপ্রোল্যাক্টিনিমিয়া, এটা কিভাবে? হাইপোথ্যালামাস, পিটুইটারি। তো হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয় আমরা জানি প্রোল্যাক্টিন ইনহিবিটরি হরমোন, বা যার নাম ডোপামিন। ওকে, এই ডোপামিন গিয়ে অ্যান্টারপিটিউটারিকে ইনহিবিট করে, এতে প্রোল্যাক্টিন কম তৈরি হয়। তার মানে ডোপামিন যত বাড়ে প্রোল্যাক্টিন তত কম তৈরি হয়। এখন এমন কোনো একটা টিউমার যদি হয় যে টিউমারটা হাইপোথ্যালামাসকে অ্যান্টারপিটিউটারি থেকে ডিসকানেক্টেড করে ফেলে, টিউমার ডিসকানেক্টিং হাইপোথ্যালামাস টু পিটুইটারি, তাহলে কি হবে? there will be no dopamine inhibiting prolactin secretion, অর্থাৎ ডোপামিন তো হাইপোথ্যালামাস থেকে আসতেই পারবে না অ্যান্টারপিটিউটারিতে, সুতরাং there will be no one to inhibit prolactin secretion, so there will be increased prolactin level. এটাকে বলা হয় ডিসকানেকশন হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া। ওকে, আশা করি ডিসকানেক্টিং যেটা সেটা বুঝতে পারছেন আপনারা। তারপরে ডিপ্লোপিয়া, ডিপ্লোপিয়া কিভাবে? সব বলে দিলাম, ক্যাভার্নাস সাইনাস ইনভলভমেন্ট, কারণ কি ক্যাভার্নাস সাইনাসের মধ্যে 3, 4, 6 থাকে ক্রেনিয়াল নার্ভ। বলেন এইভাবে পড়াবে কেউ? তারপরে অ্যাকিউট ইনফ্রাকশন বাই এক্সপানশন পিটুইটারি অ্যাপোপ্লেক্স, মানে ওই যত বড় হতে থাকবে ওর মধ্যে ভাস্কুলারিটি তত বাড়বে, সেখান থেকে হেমোরেজ হতে পারে, তো এটা পড়তে হবে তখন। কজেস অফ অ্যান্টারপিটিউটারি হরমোন ডেফিসিয়েন্সি, 4টা স্টার। অ্যান্টারপিটিউটারি থেকে হরমোন ডেফিসিয়েন্সির কারণগুলো কি? এক হলো স্ট্রাকচারাল কারণ, যেমন প্রাইমারি পিটুইটারি টিউমার, অ্যাডেনোমা, কার্সিনোমা, ক্রেনিওফ্যারেঞ্জিওমা, মেনিনজিওমা, এগুলো পড়লে বুঝতে পারবেন। ইনফ্লামেটরি বা ইনফিল্ট্রেটিভ, প্রথম হলো স্ট্রাকচারাল, প্রাইমারি পিটুইটারি টিউমার, কার্সিনোমা, মেনিনজিওমা, যাই হোক। তারপর হলো ইনফ্লামেটরি বা ইনফিল্ট্রেটিভ, যেমন সার্কয়েডোসিস, টিউবারকুলোসিস, হেমোক্রোমাটোসিস, আয়রন গিয়ে জমা হলো, ল্যাঙ্গার্ড সেল হিস্টোসাইটোসিস, কনজেনিটাল ডেফিসিয়েন্সি, এটা ইম্পর্টেন্ট, গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন ডেফিসিয়েন্সি,
ক্যালম্যান সিনড্রোম যেটাকে বলা হয়। আর হলো ফাংশনাল। ফাংশনালটা কি? বডিতে কোনো একটা ক্রনিক ইলনেস বা ম্যাল অ্যাবজর্পশনের জন্য যদি হরমোন তৈরি কমে যায়, যেমন ক্রনিক সিস্টেমিক ইলনেস, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, ম্যাল অ্যাবজর্পশন, সেখান থেকে প্রোটিনই বডিতে আসতেছে না, প্রোটিন হরমোন কিভাবে বডিতে আসবে? তো এটা মনে রাখতে হবে। অ্যানোরেক্সিয়া নার্ভোসা অর্থাৎ নিউট্রিশনাল মনে রাখেন, ক্রনিক সিস্টেমিক ইলনেস অ্যান্ড এক্সেসিভ এক্সারসাইজ। আদার কজের মধ্যে আছে হেড ইনজুরি, প্যারাসেলার টিউমার, অপিয়েট অ্যানালজেসিয়া, এটা অনেক সময় মিস হতে পারে। শিহান সিনড্রোম এটা একটা ইম্পর্টেন্ট কারণ, অর্থাৎ পোস্টপার্টাম হেমোরেজ যদি এই পর্যায়ে চলে যায় যে পিটুইটারিতে ব্লাড নর্মাল যতটুকু ফ্লো হওয়ার কথা ততটুকু হচ্ছে না, সেক্ষেত্রে পিটুইটারি নেক্রোসিস হবে, ইনফেকশন। এর মধ্যে মোস্ট কমন কজ গুলো আলাদা করে মনে রাখতে হবে। স্টার্চিনো দেওয়া, যেমন পিটুইটারি অ্যাডিনোমা স্ট্রাকচারাল কজের মধ্যে, ইনফিলট্রেটিভ কজের মধ্যে কেউ নেই। তারপরে কনজেনিটাল ডেফিসিয়েন্সির মধ্যে গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন এবং গ্রোথ গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন এবং গ্রোথ হরমোন রিলিজিং হরমোন ডেফিসিয়েন্সি আছে। আর ফাংশনাল পুরাটাই হলো কমন। এছাড়া হেড ইনজুরি, প্যারাসেলার টিউমার, রেডিওথেরাপি এগুলো তো আছে। হাইপোপিটুইটারিজম, পিটুইটারি গ্ল্যান্ডের কাজ কর্ম কমে গেলে সেটাকে আমরা হাইপোপিটুইটারিজম বলি। তো এটা লিখে রাখেন গ্রোথ হরমোন। এখানে একটা কথা লিখে রাখেন, গ্রোথ হরমোন হলো কিটোজেনিক। গ্রোথ হরমোন একটা মানুষকে, হাইপোপিটুইটারিজমের সবচেয়ে কমন কজটা একটু দাগান। দ্য মোস্ট কমন কজ হলো পিটুইটারি মাইক্রোএডিনোমা। হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ হাইপোপিটুইটারিজম? পিটুইটারি ম্যাক্রোএডিনোমা, বাস এটা মনে রাখতে হবে। মনে রাখেন গ্রোথ হরমোন একটা মানুষকে স্মার্ট করে। একটা মানুষকে স্মার্ট করতে হলে কি কি করতে হয়? মাসেল বাল্ক বাড়াতে হয় আর ফ্যাট কমাতে হয়, বডি ফ্যাট কমাতে হয়। আমাদের গ্রোথ হরমোন সেটাই করে, প্রোটিন বাড়ায় কিন্তু মাসেল মাস বাড়ায়, প্রোটিন বাড়ায়, কিন্তু ফ্যাট যেগুলো আছে সেগুলোকে লাইসিস করে। ফ্যাট লাইসিস হলে কি হবে? ব্লাডে ফ্রি ফ্যাটি অ্যাসিড চলে আসবে, ফ্রি ফ্যাটি অ্যাসিড থেকে এক্সেস কিটোন বডি তৈরি হবে। ওকে। এবং গ্রোথ হরমোন নিজেও একটা ডায়াবেটোজেনিক হরমোন। গ্রোথ হরমোন সিক্রেশন ইজ অফেন দ্য আর্লিয়েস্ট টু বি লস। হাইপোপিটুইটারিজমের মধ্যে কোন হরমোন সবার আগে ফাংশন লস করে, ডেফিসিয়েন্সি নিয়ে আসে? সেটা হলো গ্রোথ হরমোন। সেক্ষেত্রে লিথার্জি, উইকনেস, ইনক্রিজ ফ্যাট মাস, যেহেতু গ্রোথ হরমোন ফ্যাট লস করে, তার মানে তার ডেফিসিয়েন্সিতে ফ্যাট মাস বেড়ে যাবে। তারপরে ডেফিসিয়েন্সি ডেভেলপ করে গোনাডোট্রোপিনের, সেক্ষেত্রে লিবিডো কমে যায়, অ্যামেনোরিয়া, অলিগোমেনোরিয়া নিয়ে আসে, গানোকোমেশিয়া নিয়েও আসতে পারে। তারপরে যে হরমোনের কি কমে যায় সেটা হলো এসিটিএস, পেশেন্ট পস্টারাল হাইপোটেনশন, ডাইলিউশনাল হাইপোনাট্রিমিয়া, এগুলো নিয়ে আসতে পারে। In contrast to pigmentation of Addison disease, due to high level of ACTS, অর্থাৎ বলছে অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি এক হতে পারে অ্যাডিসন ডিজিজের জন্য। তো সেক্ষেত্রে এসিটিএস অনেক বেশি থাকে এবং সেক্ষেত্রে পিগমেন্টেশন পাওয়া যায়। কিন্তু এসিটিএস নিজে যদি ডেফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রে মেলানোসাইট পিগমেন্টেশন তো হয় না পুরো বডি, বরং আরো সাদাটে হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, প্যালোর ডেভেলপ করে, প্যালোর ডেভেলপ করে।
পিটুইটারি যে কোনো ডিজিজের প্রথম ইনভেস্টিগেশন হলো টিউমার, টেস্ট অফ গ্রোথ হরমোন সিক্রেশন, তিনটা স্টেপ। টেস্ট অফ গ্রোথ হরমোন সিক্রেশন। গ্রোথ হরমোন লিখে রাখেন দুইটা জিনিস, এক হলো গ্রোথ হরমোন ডায়াবেটোজেনিক, ডায়াবেটোজেনিক, সো এটা ব্লাড গ্লুকোজ বাড়াবে। আর একটা হলো গ্রোথ হরমোন কিটোজেনিক, অর্থাৎ সে ব্লাডে ফ্রি ফ্যাটি অ্যাসিড বাড়ায়, সেখান থেকে কিটোন বডি তৈরি হয় পরবর্তীতে। তো গ্রোথ হরমোন আমরা টেস্ট কিভাবে করি? গ্রোথ হরমোন সিক্রেশনে growth hormone level are commonly undetectable, so choice from the range of stimulation test is required. প্রথমে হলো ইনসুলিন ইনডিউসড হাইপোগ্লাইসেমিয়া। এক কথা বলি, গ্রোথ হরমোন যেহেতু ডায়াবেটোজেনিক, অর্থাৎ সে ব্লাড গ্লুকোজ বাড়ায় দেয়, সুতরাং কোনোভাবে যদি আমরা ব্লাড গ্লুকোজ কমায় দেই তাহলে কি হবে? নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের জন্য গ্রোথ হরমোন লেভেল কিন্তু বাড়ায় দেবে। তো এইটা আমরা করি ইনসুলিন ইনডিউসড হাইপোগ্লাইসেমিয়ার মাধ্যমে। আর কি করতে পারি? গ্লুকাগন, গ্লুকাগন দিলে ব্লাড গ্লুকোজ বেড়ে যাবে, ব্লাড গ্লুকোজ বেড়ে গেলে গ্রোথ হরমোন সেক্ষেত্রে কমে যাওয়ার কথা। তো মেইনলি এইটা একটু পড়ে ফেলতে হবে। বিশেষ করে আমরা গ্রোথ হরমোন সিক্রেশন টেস্ট করি কার মাধ্যমে? ইনসুলিন ইনডিউসড হাইপোগ্লাইসেমিয়ার মাধ্যমে। হাইপোগ্লাইসেমিয়া হলে গ্রোথ হরমোন সিক্রেশন বেড়ে যাবে সেক্ষেত্রে। How and when to do insulin intolerance test? Insulin tolerance test দুইটা স্টার ইউজ হলো অ্যাসেসমেন্ট অফ hypothalamus pituitary adrenal axis, assessment of growth hormone deficiency, কন্ট্রাইন্ডিকেশন কি কি কারণে করা যাবে না, কি কি ক্ষেত্রে? এক হলো ইসকেমিক হার্ট ডিজিজ, এপিলেপসি থাকলে এবং সিভিয়ার হাইপোপিটুইটারিজম থাকলে করা যাবে না, এটা মনে রাখতে হবে। ইসকেমিক হার্ট ডিজিজ, এপিলেপসি, সিভিয়ার হাইপোপিটুইটারিজম। নরমালি রেজাল্ট হলো ইনসুলিন ইনডিউস হাইপোগ্লাইসেমিয়া করলে গ্রোথ হরমোন বেড়ে যাওয়ার কথা নরমাল সাবজেক্টের ক্ষেত্রে 6.7 মাইক্রোগ্রামের উপরে থাকবে। আর হাইপোগ্লাইসেমিয়া করলে, ইনসুলিন ইনডিউস হাইপোগ্লাইসেমিয়া করলে কি শুধু গ্রোথ হরমোন বাড়ে? হাইপোগ্লাইসেমিয়া দুইটা হরমোন বাড়ে, এক হলো গ্রোথ আর হলো কর্টিসল। সুতরাং ইনসুলিন ইনডিউসড হাইপোগ্লাইসেমিয়ার মাধ্যমে আমরা দেখবো যে গ্রোথ হরমোনও বাড়বে হাইপোগ্লাইসেমিয়ার কারণে এবং কর্টিসলও বাড়বে নর্মাল মানুষের ক্ষেত্রে। যদি না বাড়ে কর্টিসল তাহলে মনে করতে হবে কর্টিসল ডেফিসিয়েন্সি আছে কোনো একটা কারণে,
আর গ্রোথ হরমোন যদি সিক্রেট না হয় বা এসিটিএস ডেফিসিয়েন্সি আছে এটা মনে করতে হবে। আর গ্রোথ হরমোন যদি সেই লেভেলে সিক্রেশন না হয় তাহলে মনে করতে হবে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি হয়েছে। পিটুইটারি টিউমার 3টা স্টার। আল্লাহর হস্তে একটু নিজে করে নিন। মেইনলি ইনভেস্টিগেশন ছিল সিটি এমআরআই, মোস্ট ইন্ট্রাসেলার টিউমার আর ম্যাক্রোএডিনোমা, আর মোস্ট সুপ্রাসেলার অর্থাৎ সেলাটার শিকার উপরে যারা থাকে, ভাইরাস সুপ্রাসেলার ম্যাসেজ মেবি ক্রেনিওফ্যারেঞ্জিওমা। মোস্ট কমন কজ হলো কজ অফ প্যারাসেলার মাস হলো মেনিনজিওমা। এটা মনে রাখতে হবে, আমি বলে দিচ্ছি। ইন্ট্রাসেলার মানে হলো যেটা পিটুইটারির মধ্যে টিউমার। তো মোস্ট অফ দ্য ইন্ট্রাসেলার টিউমার হলো ম্যাক্রোএডিনোমা। তারপরে মোস্ট অফ দ্য সুপ্রাসেলার অর্থাৎ সেলাটার শিকার উপরে যেটা থাকে সেটা হলো ক্রেনিওফ্যারেঞ্জিওমা। আর মোস্ট অফ দ্য প্যারাসেলার টিউমার হলো মেনিনজিওমা। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল ফিচার হলো সবচেয়ে কমন ক্লিনিক্যাল ফিচার নন স্পেসিফিক হলো হেডেক, বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া ডেভেলপ করবে, কোয়াড্রিনোপেনিয়া ডেভেলপ করতে পারে, অপটিক অ্যাট্রফি দেখতে পারি আমরা। তারপরে ল্যাটারাল এক্সট্রাকশন অফ দ্য শেলার মাস ক্যান কম্প্রেস ক্যাভার্নাস সাইনাস, কম্প্রেসিং 3, 4, 6 ক্রেনিয়াল নার্ভ। ইনভেস্টিগেশন আসলে এমআরআই। প্রোলাক্টিন লেভেল ইস হাইপার প্রোলাক্টিনোমা যদি থাকে সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অপশন হলো ডোপামিন অ্যাগনিস্ট, কারণ ডোপামিন প্রোলাক্টিনকে ইনহিবিট করে। মনে রাখতে হবে ডোপামিন প্রোলাক্টিনকে ইনহিবিট করে, সেক্ষেত্রে হাইপার প্রোলাক্টিনেমার ক্ষেত্রে ট্রিটমেন্ট অফ চয়েস হলো ডোপামিন অ্যাগনিস্ট। আর বাকি সবার ক্ষেত্রে অপারেশন, বিশেষ করে ট্রান্সফেনয়েডাল অ্যাপ্রোচ থ্রু দ্য নস্টিল, এটা হলো পিটুইটারির মেইন ট্রিটমেন্ট। ওকে, এখন ক্রেনিওফ্যারেঞ্জিওমাটা আপনাদের একটু দেখাই। আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড তৈরি হয়, এই পিটুইটারি গ্ল্যান্ড তৈরি হয় হলো এক র্যাথকিস পাউচ বা রুপ অফ দ্য র্যাথকিস পাউচ বা রুপ অফ দ্য মাউথ থেকে, অর্থাৎ এটা মাউথের রূপে থাকে হলো র্যাথকিস পাউচ। আর ওই দিক থেকে বেস অফ দ্য ব্রেইন, বা ডায়ানসেফেলম, এই দুইটা মিলে এই বেস অফ দ্য ব্রেইন থেকে তৈরি হয় পোস্টেরিয়র পিটুইটারি, আর এই র্যাথকিস পাউচ থেকে মেইনলি তৈরি হয় যেটা রুপ অফ দ্য মাউথে থাকে, সেখান থেকে তৈরি হয় অ্যান্টেরিয়র পিটুইটারি। ঠিক আছে, এই দুইটা মিলে আলটিমেটলি পিটুইটারি গ্ল্যান্ড তৈরি হয় আর কি। তো অনেক সময় কি হয় জানেন, এই র্যাথকিস পাউচের কিছু
অংশ এমব্রায়োনিক কিছু সেল, র্যাটকিস পাউচের এমব্রায়োনিক কিছু সেল পিটুইটারিতে থেকে যায় এবং পরবর্তীতে এখান থেকে গ্রোথ হতে থাকে এবং সেই গ্রোথটা আলটিমেটলি আশেপাশে এরিয়াকে কম্প্রেস করে ফেলে এবং এই কম্প্রেশন থেকে যে ক্লিনিক্যাল ফিচার গুলো তৈরি হয়, এই কম্প্রেশন থেকে ক্লিনিক্যাল ফিচার গুলো তৈরি হয়। এই টিউমারকে আমরা বলি হলো, যেটা এই যে র্যাটকিস পাউচ থেকে তৈরি হচ্ছে, রেমিনেন্ট অফ র্যাটকিস পাউচ, এটাকে বলা হয় ক্র্যানিওফ্যারেঞ্জিওমা। তো therapeutic modality for functioning and non-functioning hypothalamic and pituitary tumor, চারটা স্টার। এখানে দেখেন, এনি নন ফাংশনিং পিটুইটারি ম্যাক্রোএডিনোমার ক্ষেত্রে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হলো সার্জারি। আচ্ছা সরি, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হলো সার্জারি। প্রোল্যাক্টিনোমার ক্ষেত্রে এটা একটু আলাদা। প্রোল্যাক্টিনোমার ক্ষেত্রে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট, ডোপামিন অ্যাগনিস্ট। মনে থাকবে, এটা কিন্তু আসবে, এটাকে আলাদা কালার দিয়ে দাগাই দিলাম, যে হাইপার প্রোল্যাক্টিনোমার ক্ষেত্রে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কিন্তু ডোপামিন অ্যাগনিস্ট, ঠিক আছে। আর অ্যাক্রোমেগালি, যেটা গ্রোথ হরমোন সিক্রেটিং টিউমার, সেক্ষেত্রে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হলো অবশ্যই সার্জারি, কিন্তু সেকেন্ড লাইন ট্রিটমেন্ট হলো গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন বা সোমাটোস্ট্যাটিন। আর অ্যাক্রোমেগালির সাথে অ্যান্টেরিয়র পিটুইটারি, অ্যান্টেরিয়র পিটুইটারির কিছু কোষ থাকে, এই কোষগুলোকে বলা হয় অ্যাসিডোফিলিক কোষ। এই অ্যাসিডোফিলিক কোষ থেকে দুই ধরনের হরমোন রিলিজ হয়, একটা হলো গ্রোথ হরমোন আর একটা হলো প্রোল্যাক্টিন। তো যখন এই গ্রোথ হরমোন সিক্রেটিং কোনো টিউমার হবে, তখন আলটিমেটলি গ্রোথ হরমোনও বেশি রিলিজ হবে, এর সাথে সাধারণত হাইপার প্রোল্যাক্টিনও থাকতে পারে। সাথে হাইপার প্রোল্যাক্টিনেমিয়া থাকে। ওকে, সো সেখানে আমরা তার সাথে ডোপামিন অ্যাগনিস্ট একটা ড্রাগও ইউজ করব। কুশিং ডিজিজ অর্থাৎ এসিটিএস সিক্রেটিং টিউমার, এই ক্ষেত্রে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অবশ্যই সার্জারি। সেকেন্ড লাইন ট্রিটমেন্ট হলো স্টেরয়েড সিনথেসিস যে কমায় দেবে, অর্থাৎ প্যাসিরিওটাইড, এটা স্টেরয়েড সিনথেসিস কমায় দেয়, প্যাসিরিওটাইড, এটার কথা মনে রাখতে পারেন। আর ক্র্যানিওফ্যারেঞ্জিওমার ক্ষেত্রে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অবভিয়াসলি সার্জারি। কজেস অফ হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া, তিনটা স্টার। প্রথমে ফিজিওলজিক্যাল কজ, এক নম্বর হলো স্ট্রেস, যেমন পোস্ট সিজার। সাইকোলজিক্যাল স্ট্রেসও হতে পারে, প্রেগনেন্সি, ল্যাকটেশন, এগুলো ক্ষেত্রে তো এক্সেস তৈরি হয়, আমরা জানি। নিপল স্টিমুলেশন করলে, স্লিপে, কোয়াটাসে, এক্সারসাইজ, এই সব ফিজিওলজিক্যাল কেসে প্রোল্যাক্টিন বেড়ে যাবে। স্ট্রেস, প্রেগনেন্সি, ল্যাকটেশন, স্লিপ, কোয়াটাস, এগুলো। কিছু ড্রাগ ইনডিউস কারণে প্রোল্যাক্টিন বেড়ে যেতে পারে, যেমন ডোপামিন অ্যান্টাগনিস্ট ড্রাগ। ডোপামিন প্রোল্যাক্টিনকে ইনহিবিট করে, সুতরাং ডোপামিন অ্যান্টাগনিস্ট দিলে প্রোল্যাক্টিন বেড়ে যাবে। এর মধ্যে এক নম্বর আছে অ্যান্টিসাইকোটিক ড্রাগস লাইক ফেনোথায়াজিন এন্ড বিউটারফেনল। ডোপামিন অ্যান্টাগনিস্ট ড্রাগ, এর মধ্যে ফেনোথায়াজিন এন্ড বিউটারফেনল আছে, অ্যান্টি ডিপ্রেসেন্ট আছে, অ্যান্টি ইমেটিক আছে, বিশেষ করে মেটোপ্রোপামাইড এবং ডমপেরিডন। এই জন্য আমরা প্রোল্যাক্টিন বেশি যেন সিক্রেট হয়, এই জন্য আমরা পেশেন্টকে কিন্তু অমিডন খেতে দেই বাচ্চা জন্ম নেওয়ার পরে, যেন দুধ বেশি পায়।
তার মানে ডোপামিন অ্যান্টাগনিস্ট ড্রাগ গুলোর নাম মনে করতে হবে, অ্যান্টিসাইকোটিক ফেনোথায়াজাইন এবং বিউটারোফেনল অর্থাৎ হ্যালোপেরিডল। এর সাথে আছে অ্যান্টিডিপ্রেসেন্ট এন্ড এর সাথে আছে অ্যান্টিমেটিক, মেথোক্লোপ্রামাইড এবং ডমপেরিডল। ডোপামিন ডিপ্লেটিং ড্রাগ যদি দেওয়া হয়, রিজারপাইন, মিথাইল ডোপা, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এটা নিজেও হাইপারপ্রোলেক্টিনেমা করে। মনে রাখতে হবে এটা খুব ভালোভাবে, ড্রাগ কস্ট খুব ইম্পর্টেন্ট। আর প্যাথোলজিক্যাল ডিসকানেক্টিং হাইপারপ্রোলেক্টিনেমা, এটা যেটা বলা হয়েছে আমি অলরেডি ব্যক্ত করেছি। প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, কারণ হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে থাইরয়েড রিলিজিং হরমোন বেড়ে যায়, আর থাইরয়েড রিলিজিং হরমোন আবার প্রোল্যাকটিনকে বাড়ায়। প্রথম পৃষ্ঠায় আছে প্রচার, দেখে নিন। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এক্ষেত্রে প্রোল্যাকটিন এমনি বাড়ে। এটা একটু পড়ে ফেলবেন। Pituitary tumor can cause hyperprolactinoma by directly secreting prolactin or by compressing the infundibular stalk, যেটার কারণে হাইপোথ্যালামাস থেকে আর ডোপামিন আসতে পারে না অ্যান্টিপিটুইটারিতে, সো প্রোল্যাকটিন সিক্রেশন বেড়ে যায়। আর কিছু লাগবে না। হাইপারপ্রোলাক্টোমা কি কি থাকতে পারে? হাইপারপ্রোলাক্টোমা গ্যালাক্টোরিয়া, হাইপোগোনাডিজম, এগুলো থাকে মেইনলি। এগুলো লাগবে না আমাদের, এত ভেতর থেকে কোশ্চেন সাধারণত পড়ে না। এই যে দেখেন এখানে আছে T3, T4, TSH should be measured to exclude primary hypothyroidism causing TRS, মানে thyroid releasing hormone induced prolactin excess। Dopamine agonist drug, ব্রোমোক্রিপ্টিন, কাবারগোলিন এন্ড কুইনাগোলিড, এই তিনটার নাম মনে রাখবেন, কোনটার সাইড ইফেক্ট কি কি। ব্রোমোক্রিপ্টিনের সাইড ইফেক্ট হলো হাইপোটেনশন, কনস্টিপেশন। আর কাবারগোলিন এটা কি করে? কার্ডিয়াক এন্ড ভালভুলার ফাইব্রোসিস। একটা স্টার, ডোজ টোজ করার দরকার নাই। ডোপামিন অ্যাগনিস্ট ড্রাগ কারা আছে, এটার সাইড ইফেক্ট, ডিসঅ্যাডভান্টেজটা করবেন। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই করবেন, কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে কাভারগুলিন যে কার্ডিয়াক এন্ড ভালভুলার ফাইব্রোসিস করে। আমার মনে হয় না ভেতর থেকে আর কিছু পড়ার দরকার আছে।
prolactinoma বা prolactin producing tumor. Most prolactinoma in premenopausal women are microadenoma because symptoms of the prolactin excess usually result in early presentation. তারপর আমি যে কথাটা বলছি, prolactin secreting cell of the anterior pituitary shares a common lineage with growth hormone secreting cell. So occasionally prolactinoma can secrete excess growth hormone also and can cause acromegaly. ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট হলো ডোপামিন অ্যাগনিস্ট হলো ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট, অলরেডি আমরা পড়ে আসছি। বিশেষ করে আর্গট ডিরাইভস ডোপামিন অ্যাগনিস্ট লাইক ক্রোমোফিফটিন এন্ড কাবারগোলিন আমরা এই ক্ষেত্রে ইউজ করে থাকি, কিন্তু এরা সাধারণত ফাইব্রোসিস করে থাকে, কার্ডিয়াক ফাইব্রোসিস, রেট্রোপেরিটিনাল ফাইব্রোসিস, পার্কিনসনিজম, এটা একটু খেয়াল রাখতে হবে। অ্যাক্রোমেগালি তিনটা স্টেপ। গ্রোথ হরমোন সিক্রেটিং টিউমার থেকে সাধারণত অ্যাক্রোমেগালি তৈরি হয়। If growth hormone secretion occurs before puberty, then যদি এপিফাইসিস ক্লোজার এর আগে হয় গ্রোথ হরমোন এক্সেস সিক্রেশন, তাহলে পেশেন্টের জায়ান্টিজম, তার পেশেন্ট একদম অনেক লম্বা হয়ে যায়, ঠিক আছে। কিন্তু যদি এপিফাইসিয়াল ফিউশনের পরে গ্রোথ হরমোন এক্সেস রিলিজ হয়, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের আর লম্বি বাড়ে না, পেশেন্টের হাড়গুলো, পেশেন্টের বোনস গুলো, এগুলো ক্রস সেকশনে বাড়তে থাকে, হাতগুলো এত বড় বড় হয়ে যায়, যেটাকে আমরা অ্যাক্রোমেগালি বলি। তারপরে এই গ্রোথ হরমোন থেকে আরো কি কি হয় আমরা এখন পড়ব। মোস্ট কমন কমপ্লিকেশন কোনটা? হেডেক, সোয়েটিং, তিনটা স্টার এখানে খুবই ইম্পর্টেন্ট স্যার। মোস্ট কমন হলো হেডেক, তারপর সবকিছু আকারে বড় হবে, এনলার্জ টাং, হার্ট আকারে বড় হবে, কার্ডিওমায়োপ্যাথি, পুরো বডির সারফেস এরিয়া বড় হয়ে গেলে তাহলে কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে, সেখান থেকে হাইপারটেনশন, তারপরে মেন্ডিবেল আকারে বড় হয়ে যাবে, প্রোগনাটিজম, স্কিন থিকেনিং হবে, সোয়েট গ্ল্যান্ডের হাইপারপ্লাসিয়া হবে, সেখান থেকে এক্সেসিভ সোয়েটিং। তারপরে গ্রোথ হরমোন হলো ডায়াবেটোজেনিক হরমোন, সুতরাং সে ব্লাড গ্লুকোজকে বাড়াবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইন এখান থেকে আপনাকে পড়তে হবে, কোলোনিক ক্যান্সার, ক্যান্সার অ্যাসোসিয়েটেড উইথ গ্রোথ হরমোন। অবশ্যই অ্যাক্রোমেগালির পেশেন্ট সিভিয়ার ব্যাক পেইন নিয়ে আসতে পারে, অবশ্যই, কারণ তার বডির ওয়েট বেড়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, ডায়াবেটিস নিয়ে আসবে। এবং এদিকে কোন ক্যান্সার থাকে সাধারণত অ্যাক্রোমেগালির পেশেন্ট? কোলন ক্যান্সার, এটা কিন্তু খুবই আসার সম্ভাবনা আছে। আর এটার আরেকটা সমস্যা আছে, ইনট্রাপমেন্ট নিউরোপ্যাথি হয়, অর্থাৎ এই যে কার্পাল বোন গুলো আকারে বড় হচ্ছে, অন্য বোন গুলো আকারে বড় হচ্ছে, এতে মিডিয়ান নার্ভ কম্প্রেশন হয়, সেখান থেকে কার্পাল টানেল সিনড্রোম ডেভেলপ হতে পারে। ইনভেস্টিগেশন কি? ওজিটিটি, ওরাল গ্লুকোজ লোড দিব 75 মিলিগ্রাম, এতে নরমালি গ্রোথ হরমোন, গ্লুকোজ বেড়ে গেলে গ্রোথ হরমোন নরমালি সাপ্রেসড হওয়ার কথা, কিন্তু সাপ্রেসড যদি না হয় তাহলে বুঝবো যে ডাল মে কুছ খেলা হয়। ওজিটিটি দেওয়ার পরে গ্রোথ হরমোন নট সাপ্রেসড,
অ্যাক্রোমেগালি। এছাড়া ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 বা সোমাটোমেডিনও এই ক্ষেত্রে বেড়ে যেতে পারে। মাগো, তো মেইন ট্রিটমেন্ট হলো ট্রান্সফারেডাল সার্জারি। আজকের মতো লাস্ট টপিক হলো, আমরা প্রায় চলে আসছি। আচ্ছা, মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া এটা বলছিলাম। ও, গট ইট। ক্রেনিওফ্যারেঞ্জিওমাতে আসে। ক্রেনিওফ্যারেঞ্জিওমা হলো একটা বিনাইন টিউমার দ্যাট ডেভেলপ ইন দ্য সেল রেস্ট অফ র্যাটকিস পাউচ। অলরেডি দেখাই দিছি, র্যাটকিস পাউচের সেল রেস্ট থেকে এটা তৈরি হয়, যেটা সাধারণত সেলাটার শিকার ভিতরে থাকে। কমনলি এটা সুপ্রাসেলার, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। অর্থাৎ এটা একটা সুপ্রাসেলার বিনাইন টিউমার যেটা র্যাটকিস পাউচ থেকে তৈরি হয়, এবং এইটা আকারে বড় হতে থাকে, বড় হতে থাকে, এবং কম্প্রেশন সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করে। বিশেষ করে আশেপাশে সব এরিয়াকে কম্প্রেস করতে পারে। যেমন এটা একটা ক্রেনিওফ্যারেঞ্জিওমা, দেখা যাচ্ছে হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড, ক্যাভার্নাস সাইনাস সব এই ক্রেনিওফ্যারেঞ্জিওমা দিয়ে কম্প্রেস হয়ে গেছে। মেইনলি এর ফিচার আমরা পাবো কি কারণে? প্রেশার এফেক্ট টু দ্য অ্যাডজাসেন্ট এরিয়া। আশেপাশের সারফেসে প্রেশার দিবে, সেখান থেকে হাইপোপিটুইটারিজম আমরা পাবো। অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি দুইটাই কমপ্লেক্স হবে। আতিয়া কই? সো অ্যান্টেরিয়র পিটুইটারি হাইপোপিটুইটারিজম তো ডেভেলপ করবেই, সাথে পোস্টেরিয়র পিটুইটারি কম্প্রেশনের জন্য ডায়াবেটিস ইনসিপিটাস ডেভেলপ করবে। এটা মনে রাখতে হবে, মেইনলি ডায়াবেটিস ইনসিপিটাস। এছাড়া হাইপোথ্যালামিক ড্যামেজ হচ্ছে, হাইপোথ্যালামিক ড্যামেজ হলে যদি স্যাটাইটি সেন্টার নষ্ট হয়ে যায় তাহলে হাইপারফেজিয়া। তারপরে থ্রাস্ট সেন্টার যদি, স্যাটাইটি সেন্টার ধরে নষ্ট হয়ে গেল কম্প্রেশনে, তাহলে হাইপারফেজিয়া হবে, সে বেশি বেশি খাবে, এতে ওবেসিটি হবে। তারপরে যদি থ্রাস্ট সেন্সেশন, থ্রাস্ট এরিয়া যদি নষ্ট হয়ে যায় তাহলে তার কোনো থ্রাস্টের থাকবে না, ফিলিংস থাকবে না। সুতরাং সেক্ষেত্রে পেশেন্টের ডিহাইড্রেশন ডেভেলপ করতে পারে। ক্রেনিওফ্যারেঞ্জিওমা কিভাবে আমরা ট্রিটমেন্ট করব? স্ট্যান্ডার্ডাইজাল রুল। তারপর আমি ক্রেনিওফ্যারেঞ্জিওমা আমি এক কথায় লিখে রাখি, হাইপোথ্যালামিক প্লাস পোস্টেরিয়র পিটুইটারি ফিচার। এই দুইটা ফিচার সাধারণত ক্লিনিক্যাল ফিচারে থাকবেই। ক্রেনিওফ্যারেঞ্জিওমা ট্রিটমেন্ট করবো ট্রান্সফারেনাল সার্জারি দিয়ে, অবভিয়াসলি। তার ভেতরে আমার মনে হয় না পড়ার দরকার আছে। Causes of diabetes insipidus, intestine.
ওকে, মাঝে মাঝে না থামলে মাথা কাজ করে না। কজেস অফ ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস ইনসিপিটাস দুই কারণে হতে পারে, একটা পেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস আর হলো নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। পেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাসটা হলো কোনো কারণে যদি পোস্টার পিটুইটারি থেকে এডিএস সিক্রেশন কমে যায়, সেক্ষেত্রে কি হবে? এডিএস নাই, সো ডিস্টাল নেফ্রন থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে না, তাই তো? তার মানে পলিউরিয়া হবে, পলিডিপসিয়া হবে, এক্সেট্রা এক্সেট্রা। তো ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাসের একটা ইম্পর্টেন্ট কারণ হলো স্ট্রাকচারাল হাইপোথ্যালামিক অ্যান্ড স্টক লেশন। তারপরে জেনেটিক কারণে হতে পারে, এর মধ্যে ডিড মোড আছে। ডিড মোড একটা কন্ডিশন, ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস মেলাইটাস, অপটিক অ্যাট্রফি, ডিফনেস, ডিড মোড এই সিনড্রোমে পাওয়া যেতে পারে। এটা একটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। আর নেফ্রোজেনিক ডায়াবেটিস মেলাইটাসের মধ্যে আছে জেনেটিক ডিফেক্ট লাইক V2 রিসেপ্টর মিউটেশন, অ্যাকোয়াপোরিন 2 মিউটেশন। মেটাবলিক অ্যাবনর্মালিটির মধ্যে আছে হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালসেমিয়া, হচ্ছে যেটার কথা আমি সবসময় বলি। দুইটা ইলেকট্রোলাইট কন্ডিশনে, ডায়াবেটিস ইনসিপিটাস ডেভেলপ করে। একটা হলো হাইপোক্যালেমিয়া আর একটা হলো হাইপারক্যালসেমিয়া। ড্রাগ থেরাপি এর মধ্যে হলো লিথিয়াম এন্ড ডেমিকোসাইক্লিন। এই দুটাতেও ডায়াবেটিস ইনসিপিটাস ডেভেলপ করে। লিথিয়াম দিয়ে কি কি হয় আমি আবার একটু মনে করাই দিই। লিথিয়াম দিয়ে হাইপার ক্যালসিমিয়া হতে পারে, কারণ সেটা ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টরকে নষ্ট করে দেয়। তারপরে ডায়াবেটিস ইনসিপিটাস হতে পারে, ইভেন হাইপোথাইরয়েডিজম হতে পারে। লিথিয়াম, হাইপোথাইরয়েড, হাইপার ক্যালসিমিয়া, যেন আমার পরে দেখলে মনে থাকে। ক্রনিক কিডনি ডিজিজ যদি হয়, কিডনি যদি নিজেই নষ্ট হয়ে যায়, ডিস্টাল নেফ্রন আর কিভাবে থাকবে? সিকেল সেল অ্যানিমিয়া, যদি পেরিটিকুলার ক্যাপিলারি গুলো ব্লক হয়ে যায়, তাহলে তো টিউবুল ব্লাড সাপ্লাই পাবে না। সো টিউবুল ড্যামেজ হয়ে যাবে এবং এডিএস এ সে রেসপন্স করবে না। ডায়াবেটিস ইনসিপিটাস দুইটা স্টার, ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস, নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস করে ফেলবেন। এই অংশটা পড়াতে আমার খুব বিশ্রী লাগে। এই চারটা দেখুন। ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট। ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট দিয়ে আমরা ক্রেনিয়াল ডায়াবেটিস মেলাইটাস এবং নেফ্রোজেনিক ডায়াবেটিস মেলাইটাসকে আমরা সাধারণত আলাদা করি। তো নর্মালি আমি একটা কথা বলি, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। একটা পেশেন্ট ডায়াবেটিস ইনসিপিটাসে কি কমপ্লেন নিয়ে আসে? একটা পেশেন্ট ডায়াবেটিস ইনসিপিটাসে কমপ্লেন নিয়ে আসে হলো সে এক্সেসিভ প্রস্রাব করতেছে এবং এক্সেসিভ পানি খাচ্ছে, তাই তো? তো একই রকম কমপ্লেন কিন্তু আর একটা সাইক্রেটিক পেশেন্টও নিয়ে আসবে, তার নাম প্রাইমারি পলিডিপসিয়া। সে গ্যালন গ্যালন পানি খায় এবং গ্যালন গ্যালন তার প্রস্রাব। তো দুইজনই কিন্তু একই কমপ্লেন নিয়ে আসবে যে আমি অনেক বেশি পানি খাই, আমার অনেক বেশি প্রস্রাব। তো দুইটাকে কিভাবে আপনি আলাদা করবেন? প্রথমত প্রাইমারি পলিডেপসিয়ার ক্ষেত্রে সে যেহেতু এক্সেস পানি খাচ্ছে, সে পানিটা তার জিআইটি তে যাচ্ছে, সেখান থেকে অ্যাবজর্পশন হয়ে ব্লাডে আসতেছে। সুতরাং ব্লাডের এক্সেস পানি আসার কারণে ব্লাডটা ডাইলিউট হয়ে যাচ্ছে। ব্লাডে যে পরিমাণ সোডিয়াম ছিল, সে সোডিয়ামের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, ব্লাডের লবণাক্ততা কমে যাচ্ছে। আর লবণাক্ততা মানেই হলো অসমোলারিটি। তা আমরা প্রাইমারি পলিডেপসিয়ার ক্ষেত্রে আপনি কি পাবেন, এই কথাটা সুন্দর করে লিখে রাখেন। প্রাইমারি পলিডিপসের ক্ষেত্রে আপনি প্লাজমা অসমোলারিটি শুরুতেই ডিক্রিজড পাবেন। ওকে, এবার আসেন
ডায়াবেটিস ইনসিপিটাসের ক্ষেত্রে কি পাবেন? ডায়াবেটিস ইনসিপিটাসের ক্ষেত্রে প্লাজমা অসমোলারিটি শুরুতে আপনি বেশি পাবেন, কারণ কি ওর ডিজিটাল নেফ্রনে এডিএস হয় কাজ করতেছে না, না হয় এডিএস নাই, তার মানে এই ওয়াটার সবসময় লস হয়ে যাচ্ছে বডি থেকে। সুতরাং ব্লাড উইল বি কনসেন্ট্রেটেড, ব্লাডের লবণাক্ততা বাড়বে। সুতরাং প্রথমে আপনি সেক্ষেত্রে প্লাজমা অসমোলারিটি বেশি পাবেন। এখন আমরা কিভাবে এই দুইটাকে ডিস্টিংগুইশ করব? পেশেন্টকে আমরা পানি খেতে দেব না, সকাল 7:30টায় আসতে বলবো, তারপরে পানি খেতে দেব না, 7:30 থেকে কোনো পানি খেতে দেব না। তার ওয়েট নিয়ে নিব, প্লাজমা অসমোলারিটি, ইউরিন অসমোলারিটি দেখব। তো দেখার পরে পানি বাদ দেওয়ার পরে আমরা যদি দেখি পানি খেতে দিচ্ছি না, তখন যদি আমরা দেখি যে ব্লাডের অসমোলারিটি বাড়তেছে, কেন? পানি না খেলেও দেখেন, চিন্তা করেন, পানি না খেলেও কিন্তু তার বডি থেকে ওয়াটার বের হয়ে যাচ্ছে, এডিএস কাজ করতেছে না। এই জন্য কি হবে? ইউরিনের অসমোলারিটি কমে যাবে, কারণ ইউরিনতে এক্সেস ওয়াটার যাচ্ছে, কিন্তু ব্লাড থেকে এক্সেস ওয়াটার বের হয়ে যাওয়ার কারণে ব্লাডের অসমোলারিটি কিন্তু বেড়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে কি হবে? ইফ প্লাজমা অসমোলারিটি রিচেস মোর দেন 300 মিলি অসমোল, অর্থাৎ প্লাজমা অসমোলারিটি বেড়ে যাবে আর ইউরিন অসমোলারিটি কমে যাবে, বা লবণাক্ততা, অসমোলারিটি মানে কি? লবণাক্ততা। এটা যদি হয় তাহলে আমরা মনে করবো যে এটা হলো ডায়াবেটিস ইনসিপিটাস। এরপর আমরা কি করব? এখন এই পেশেন্টের যদি ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস থাকে, অর্থাৎ যার এডিএস ডেফিসিয়েন্সি আছে, তাকে যদি আমরা সিনথেটিক এডিএস দেই, যেটাকে আমরা বলি ডিডি ভিএপি, সিনথেটিক এডিএস দেওয়ার পরে আমরা হঠাৎ করে লক্ষ্য করব এডিএস ডিস্টাল টিউবুল থেকে ওয়াটার রিঅবজর্পশন করা শুরু করবে। তো ওয়াটার রিঅবজর্পশন করা শুরু করলে কি হবে? প্লাজমার লবণাক্ততা আস্তে আস্তে কমতে থাকবে এবং রেনাল টিউবুল থেকে ওয়াটার রিঅবজর্পশন হচ্ছে। সুতরাং রেনাল টিউবুলার ফ্লুইডের ভেতর থেকে ওয়াটার রিঅবজর্পশন হয়ে ব্লাডে আসতেছে, সুতরাং ব্লাডে পানি জমা হওয়ার কারণে ব্লাডের লবণাক্ততা কমে যাবে। কিন্তু ইউরিন থেকে যে ওয়াটার রিঅবজর্পশন হয়ে আসতেছে, সুতরাং ইউরিন ঘন হতে থাকবে, ইউরিনের লবণাক্ততা বাড়তে থাকবে, অর্থাৎ ইউরিন অসমোলারিটি বেড়ে যাবে। তখন আমরা বুঝবো যে না, এডিএস দেওয়ার পরে যেহেতু, ডিডিভিএপি দেওয়ার পরে যেহেতু কাজ করছে, সুতরাং এটা ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস। আর যদি দেখি এটা দেওয়ার পরেও কোনো লাভ হয় নাই, ইউরিন অসমোলারিটি বাড়তেছে না এবং প্লাজমা অসমোলারিটিও কমতেছে না, তখন আমরা বুঝবো দিস ইজ নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। ইন্টারপ্রিটেশনটা দেখেন, ডায়াবেটিস ইনসিপিটাস ইজ কনফার্মড বাই প্লাজমা কনসেন্ট্রেশন more than 300 milliosmol এবং urinary osmolarity less than 600 milliosmol. Cranial diabetes insipidus কনফার্ম হবে যদি ডেসমোপ্রেসিন বা সিনথেটিক এটিএস দেওয়ার পরে আমরা দেখি ইউরিন অসমোলারিটি আস্তে আস্তে বাড়তেছে। কারণ কি হয়েছে? রেনাল টিউবুল থেকে ওয়াটার গুলো সব যদি রিঅবজর্পশন হয়ে যায়, তাহলে ইউরিনারি ফ্লুইড কনসেন্ট্রেট হবে না, কনসেন্ট্রেটেড হওয়া মানে অসমোলারিটি বেড়ে যাবে। সুতরাং আমরা যদি দেখি ডেসমোপ্রেসিন দেওয়ার পরে ইউরিন অসমোলারিটি রাইজ করতেছে, সুতরাং আমরা মনে করব আর একটু বাকি আছে। একদম টেস্টের শুরুতেই যদি আমরা দেখি যে প্লাজমা অসমোলারিটি কম, এই ইন্টারপ্রিটেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে এইটুকু দাগায় ফেলেন আপনাদের নতুন বই থেকে, আমি আর একটু পুরাতন বই থেকেই দেখাচ্ছি। ডায়াবেটিস ইনসিপিটাস কনফার্ম if serum vasopressin is undetectable and urine
ডাইলিউটেড কিন্তু প্লাজমা কনসেন্ট্রেটেড, অর্থাৎ প্লাজমা অসমোলারিটি বেশি কিন্তু ইউরিন অসমোলারিটি কম। এটা হলো ডায়াবেটিস ইনসিপিডাস কনফার্মড। In primary polydipsia, the urine may be excessively dilute. যাই হোক, ম্যানেজমেন্ট হলো একটু নিজেরা একটু খুঁজে বের করে। ম্যানেজমেন্ট হলো যার কেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস আছে তার ক্ষেত্রে আমি ডেজমোপ্রেসিন দিব, অর্থাৎ এডিএস তার ডেফিসিয়েন্সি, তাকে আমি এডিএস দিব। আর নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাসের ক্ষেত্রে একদম লাস্টের লাইন দেখেন, দ্য পলিউরিয়া নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস ইজ ইমপ্রুভড বাই থায়াজাইড ডায়াবেটিক্স এন্ড এনএসএআইডি। শোনেন, এটা একটু বুঝতে হবে আপনাদের। নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাসের ক্ষেত্রে আমরা কি করি? পেশেন্টকে থায়াজাইড ডায়াবেটিক্স দেই। তো থায়াজাইড ডায়াবেটিক্স কাজ করে আর্লি ডিস্টাল টিউবুলে, এবং সে সোডিয়াম ক্লোরাইড এগুলো অ্যাবজর্ব করতে দেয় না। সুতরাং সোডিয়াম ক্লোরাইড লস হতে থাকে। তো এই সোডিয়াম ক্লোরাইড লস হতে দেখে আপনার রেনাল টিউবুল আগের থেকেই এক্সেস পরিমাণ সোডিয়াম আর ক্লোরাইড রিজার্ভ করে ফেলে, কারণ ও বুঝতে পারে যে ডিস্টাল নেফ্রনে কি বলে, ডিস্টাল টিউবুলে গেলে থায়াজাইড ডায়াবেটিক সোডিয়াম ক্লোরাইড অ্যাবজর্পশন করে ফেলতেছে, সরি সোডিয়াম ক্লোরাইড এক্সক্রিশন করে ফেলতেছে। সো আমি আগের থেকে সোডিয়াম ক্লোরাইড রিজার্ভ করে রাখি। এই যে সোডিয়াম ক্লোরাইড রিজার্ভ করে রাখতেছে আগের থেকে থায়াজাইড ডায়াবেটিক্স দেওয়ার জন্য, এতে কি হচ্ছে, সোডিয়াম ক্লোরাইডের সাথে আগে কিছু ওয়াটারও রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জন্য আমরা ডিস্টাল টিউবুলে অপেক্ষাকৃত কম ওয়াটার প্রোভাইড করতে পারতেছি। এর কারণে অপেক্ষাকৃত কম পরিমাণ পলিউরিয়া হবে এই ক্ষেত্রে। এছাড়া আমরা এখানে এনএসএআইডি দেই। এনএসএআইডি কি করে? প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিট করে। তো প্রোস্টাগ্ল্যান্ডিন মেইনলি কি করে? প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যাপারেন্ট আর্টেরিওলের ভ্যাসোডাইলেটেশন করে। তো যখন প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটেড হবে তখন অ্যাপারেন্ট আর্টেরিওলের ভ্যাসোকনস্ট্রিকশন হবে। অ্যাপারেন্ট আর্টেরিওলের ভ্যাসোকনস্ট্রিকশন হলে রেনাল ব্লাড ফ্লো কমে যাবে। রেনাল ব্লাড ফ্লো কমলে জিএফআর কমে যাবে, ইউরিন আউটপুট কমে যাবে। এই জন্য আমরা এই ক্ষেত্রে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাসের ক্ষেত্রে থায়াজাইড ডায়াবেটিক্স এবং প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে থাকি। আচ্ছা, দুটো জিনিস আছে আমাদের। একটু নিজেরা দেখে নেন। মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া রেয়ার অটোসোমাল ডোমিনেন্ট, এইটুকু কোনো সমস্যা নাই, এখানে ভালো মতো দাগানো আছে, তো আমি আর সময় নষ্ট করতেছি। মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া হলো অটোসোমাল ডোমিনেন্ট সিনড্রোম characterized by hyperplasia and formation of adenoma or malignant tumor in multiple glands। এক কথা বলি, এটা হলো একটা অটোসোমাল ডোমিনেন্ট কন্ডিশন, অর্থাৎ বোঝা যাচ্ছে একটা জেনেটিক কন্ডিশন যে ক্ষেত্রে মাল্টিপল এন্ডোক্রাইন গ্ল্যান্ডে বিনাইন অর ম্যালিগনেন্ট টিউমার ডেভেলপ করে। ওকে, মাল্টিপল মানে এটা একটা জেনেটিক ডিসঅর্ডার, যে জেনেটিক ডিসঅর্ডারে মাল্টিপল এন্ডোক্রাইন গ্ল্যান্ডে, যেমন প্যানক্রিয়াটিক, পিটুইটারি, প্যারাথাইরয়েড, এরকম মাল্টিপল এন্ডোক্রাইন গ্ল্যান্ডে একই সাথে বিনাইন টিউমার অর্থাৎ অ্যাডিনোমা অর ম্যালিগনেন্ট টিউমার ডেভেলপ করে। তো এইটাকে আমরা কয়েক ভাগে ভাগ করছি, গ্রুপ করে। একটা হলো মেন 1 আর মেইনলি মেন 2। তো মেন 1 মেইনলি
একটু ওয়েট। মনে রাখেন মেন 1 এর ক্ষেত্রে ক্রোমোজোম 11 এর সমস্যা হয় এবং মেন 2 এর ক্ষেত্রে সাধারণত ক্রোমোজোম 10 এ সমস্যা হয়, এবং এই ক্ষেত্রে যে অঙ্কোজিনটা মিউটেশন হয় সেটা হলো রেড প্রোটো অঙ্কোজিন। রেড প্রোটো অঙ্কোজিন তার মানে মেন 2 কি জন্য হচ্ছে? রেড প্রোটো অঙ্কোজিনের মিউটেশনের জন্য। এবং মেন 2 হচ্ছে ক্রোমোজোম 10 এর সমস্যা। তারপরে মেন 2 কি জন্য হয়? রেড প্রোটো অঙ্কোজিনের মিউটেশনের জন্য, যেটা ক্রোমোজোম 10 এ থাকে, এবং মেন 1 হয় ক্রোমোজোম 11 এর সমস্যার কারণে। মেন 2 কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, মেন 2 এ 2 বি, যাই হোক। এখান থেকে আর কিছু দরকার নাই, অপোজিট পৃষ্ঠায় আসেন, অর্থাৎ এই চার্টটাতে আসেন। মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া 1, মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া 2। আমি সাধারণত এইভাবে মনে রাখি। এই খাওয়া দাওয়া তৈরি করো, ব্রেড করো, ব্রেড। ওকে, এবার আসেন মেন 1। মেন 1 আমি মনে রাখি 3P দিয়ে। কিভাবে 3P? P ফর প্যারাথাইরয়েড, P ফর পিটুইটারি, P ফর প্যানক্রিয়াটিক ক্যান্সার। এটা আরো একভাবে মনে রাখা যায়, পাপি পা। পা ফর প্যারাথাইরয়েড, P ফর পিটুইটারি, এন্ড আরেকটা পা ফর প্যানক্রিয়াস। পা পি পা, প্যারাথাইরয়েড, পিটুইটারি, প্যানক্রিয়াস, পা পি পা। তো প্যারাথাইরয়েডের মধ্যে আছে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, পিটুইটারি টিউমার গুলোর মধ্যে আছে গ্রোথ হরমোন সিক্রেটিং হাইপারপ্রোলেকটিনোমা, এসিটেস সিক্রেটিং টিউমার। আর প্যানক্রিয়াসের মধ্যে আছে হলো ইনসুলিনোমা, গ্লুকাগন, গ্যাস্ট্রিনোমা এন্ড কার্সিনোমা টিউমার। পাপিপা তার মানে মেন 1 এর মধ্যে হলো প্যারাথাইরয়েড টিউমার গুলো, পিটুইটারি টিউমার গুলো আর প্যানক্রিয়াটিক টিউমার গুলো। আর মেন 2 এর মধ্যে আছে M+2P। M+2P, M+2P কি কি? এক নম্বর হলো মেডুলারি কার্সিনোমা, এম ফর মেডুলারি কার্সিনোমা, আর একটা পি ফর ফিওক্রোমোসাইটোমা। আর দুধ ভাত, যেটা মেন 1 এবং 2 দুইটার মধ্যে আছে, সেটা হলো হাইপার প্যারাথাইরয়েডিজম। তারপরে আমার মেন 2 এর মধ্যে কে কে আছে? মেডুলারি কার্সিনোমা, ফিওক্রোমোসাইটোমা আর হাইপার প্যারাথাইরয়েডিজম। তার মানে যদি কোশ্চেন আসে ফিওক্রোমোসাইটোমা কোন মেনের মধ্যে পড়ছে? মেন 2। মেন 2 কেন হচ্ছে? রেড প্রোটো অঙ্কোজিনের মিউটেশনের কারণে। এটা কি টাইপের কন্ডিশন? অটোসোমাল ডমিনেন্ট কন্ডিশন। এই যে M2P, প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েড, মেডুলারি কার্সিনোমা এন্ড ফিওক্রোমোসাইটোমা। আরেকটা হচ্ছে মেন 3 বা মেন 2B নামে পরিচিত। এখানে মারফানয়েড হ্যাবিটাস থাকে, ডেন্টাল প্রবলেম থাকে। ডেন্টাল প্রবলেম, মারফানয়েড হ্যাবিটাস মানে ওরকম লম্বা চওড়া হয় আর কি। প্যারা পিটুইটারি, প্যানক্রিয়াটিক টিউমার সব আছে এখানে, এটা একটু পড়ে নেবেন আপনারা, 3টা স্টার। লাস্ট বাট নট দ্য লিস্ট, অটোইমিউন পলিএন্ডোক্রাইন সিনড্রোম। অর্থাৎ এক্ষেত্রে একই পেশেন্টে কয়েকটা অটোইমিউন এন্ডোক্রাইন ডিসঅর্ডার থাকে। এরাও অটোসোমাল ডমিনেন্ট, স্ট্রং অ্যাসোসিয়েশন থাকে HLA DR3 মিউটেশনে। স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ HLA DR3, এটা মনে রাখতে হবে।
রেট্রোট্রম্পোজিনের কথা মনে রাখতে হবে, ওখানে উপরে মনে রাখবেন। অটোইমিউন পলিএন্ডোক্রাইন সিনড্রোম একটা স্টার্টে পড়ে ফেলুন, যেমন টাইপ 1 এর মধ্যে দেখেন সব অটোইমিউন এন্ডোক্রাইন ডিজিজ লাইক টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, হাইপোপ্যারাথাইরয়েডিজম, ম্যাডিসন ডিজিজ, নেল ডিস্ট্রফি, ডেন্টাল অ্যানামাল হাইপোপ্লাসিয়া। আর টাইপ 2 হলো সবচেয়ে কমন, মোস্ট কমন। এর মধ্যে আছে অ্যাডিসন, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, গ্রেভস ডিজিজ, পার্নিসিয়াস অ্যানিমিয়া, টাইপ 1 ডায়াবেটিস, ভিটিলিগো, মাইথেনিয়া গ্রাভিস। অর্থাৎ ভিটিলিগো, গ্রেভস, অ্যাডিসন দুইটাই আছে, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস দুটাতেই আছে, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম দুটোতেই আছে। তার মানে এগুলো দুধ ভাত। এক্সট্রা কি কি দিয়ে আমরা করব, এই যে এপিসিডি দিয়ে মনে রাখবেন, অ্যাডিসন, অ্যাপিসেট দিয়ে মনে রাখবেন, অ্যাডিসন, তারপরে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, তারপরে ক্রনিক মিউকোরটিসিন, কিউটিনিয়াস ক্যান্ডিডিয়াসিস, মিলল না, অ্যাপিসেট এখানে অবশ্য আছে। অটোইমিউন পলিএন্ডোক্রাইনোপ্যাথি, ক্যান্ডিডিয়াসিস, এক্টোডার্মাল ডিসপ্লেসিয়া, ক্যান্ডিডিয়াসিস, এক্টোডার্মাল ডিসপ্লেসিয়া। তার মানে এখানে যদি কোশ্চেন আসে অবশ্যই ক্যান্ডিডিয়াসিস এবং এক্টোডার্মাল ডিসপ্লেসিয়া, মানে হলো এক্টোডার্ম থেকে নেইল তৈরি হয় আর এনামেল তৈরি হয়, তার মানে এই দুইটা ডিসপ্লেসিয়া থাকবে। অ্যাপিসেট মনে থাকবে। তার মানে ডেন্টাল এবং নেইল প্রবলেম এবং ক্যান্ডিডিয়াসিস নিয়ে যদি সিনারিও আসে তাহলে সেটা হলো টাইপ 1। আর এছাড়া বাকি যারা আছে ভিটিলিগো, টিটিলিগো, পেস্টেড, সব হলো টাইপ 2। আর দুধ ভাত আসলে অ্যাডিসন ডিজিজ, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। ঠিক আছে, দুধ ভাত গুলোরে আলাদা করে দাগায় রাখতে পারেন। এর সাথে শুধু এক্টোডার্মাল ডিসপ্লাসিয়া থাকলে টাইপ 1, আর গ্রেভস, ভিটিলিগো এগুলো থাকলে টাইপ 2, বাস। তো এই পর্যন্ত। দেখি ডায়াবেটিস আমি আলাদা ক্লাস নিতে পারি, জানাবো। আল্লাহ হাফেজ।